ওকে, সো প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম হচ্ছে ফিক্সচার লেআউটে লাইটিং ফিক্সচারটা এবং লাইটিং ক্যালকুলেশন ছিল এখানে লাক্সের উপর নির্ভর করে আমার কয়টা লাইট নাম্বার অফ লুমিনারিজ প্রয়োজন বা লুমিনার প্রয়োজন সেটা আমরা ক্যালকুলেট করছিলাম। এছাড়াও বিভিন্ন ধরনের লাইটিং ফিক্সচারের ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয়ে থাকে সেটাও দেখেছিলাম। সো আজকে যে বিষয়টা দিয়ে শুরু করব সেটাকে আমরা বলছি হচ্ছে সিলিং ফ্যান ডিজাইন। এখানে বেসিক্যালি ওই রকম লাইটিংয়ের মতোই ক্যালকুলেশনটা দেখব আমরা ফ্যানের ডিজাইন এর উপর নির্ভর করে ফ্যানগুলি কোন পজিশনে লাগালে আমার সবচেয়ে বেস্ট এফিশিয়েন্ট এয়ার ফ্লো হবে সেটাই আর কি দেখার ট্রাই করব। আদার দেন দ্যাট সিলিং ফ্যানের বিভিন্ন স্পেসিফিকেশন সেটাও আমরা দেখব। তো লেটস স্টার্ট। চলেন এখানে দেখি এই প্রথম স্লাইডটাতে বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে সিলিং ফ্যানের। এখানে বলা হচ্ছে যে উইথ রেসপেক্ট টু দ্য পজিশন অফ দ্য লাইট ফিটিং প্লেসিং অফ এ ফ্যান শ্যাল বি সাচ দ্যাট ইট ডাজ নট থ্রো এনি শ্যাডো অন দ্য ওয়ার্কিং প্লেন। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমার লাইট ফিক্সচারগুলির উপর নির্ভর করে ফ্যানগুলি এমনভাবে প্লেস করতে হবে যাতে আমার ফ্যানের কারণে কোনো ওয়ার্কিং প্লেন, যেটা আমরা দেখেছিলাম ওয়ার্কিং সারফেস যেটাকে বলছিলাম, সেটার উপর যাতে কোনো শ্যাডো কাস্ট না হয়। ওকে, এছাড়াও আপনার সিলিং ফ্যানের যে ইউনিট মডিউল এরিয়ার উপরে একটা ইম্পর্টেন্স আছে সিলিং ফ্যানের। ডোমেস্টিক, অফিসিয়াল, কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য বিভিন্ন ধরনের সিলিং ফ্যান আমরা ব্যবহার করতে পারি এবং এটার মডেল বা সাইজ যেটাই বলেন না কেন সেটা নির্ভর করবে আমার কোন এরিয়ার মধ্যে আমি ব্যবহার করতেছি সিলিং ফ্যানটা। ওকে, সাধারণত সিলিং ফ্যানের যে মেজারটা হয়ে থাকে সেটা আমরা বলে থাকি হচ্ছে ফুল সাইজ অফ দেয়ার ব্লেড স্প্যান অথবা ব্লেড সুইপ। সে ফর ইনস্ট্যান্স এটা যদি আমার একটা সিলিং ফ্যান হয়ে থাকে, অন্য একটা কালার দিয়ে দেখাই, এরকম যদি আমার একটা সিলিং ফ্যান হয়ে থাকে তাহলে এটা সুইপটাকে বলতেছি হচ্ছে এই ব্লেডের যে সারকামফারেন্সটা, যে এরিয়াটা কভার করবে সেটাকে আমি ব্লেড স্প্যান অথবা ব্লেড সুইপ বলতেছি। এসেনশিয়ালি যেটা ডিকটেট করে which is the diameter of the circle that we see when the fan blades are in motion। মানে ওই কথাটাই, এই সারকামফারেন্সটার ডায়ামিটারটাকে যদি আপনি নেন তাহলে সেটাকে আমি বলতেছি হচ্ছে ফ্যানের ব্লেড স্প্যান। ওকে, এরপরে যে কথাটা বলা আছে, সাধারণত মানে জেনারেল কেসে যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে হরাইজন্টাল প্লেনের মধ্যে একটা সিলিং ফ্যান থেকে আরেকটা সিলিং ফ্যানের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 3 to 3.5 মিটার। এর থেকে বেশিও হতে পারে যদি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনি একটা রুমের জন্য ডিজাইন করেন, বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে 3 to 3.5 মিটার, এটা রাখাই ভালো। এখন এই ক্ষেত্রে আমরা সিলিং ফ্যানের কথা বলছি, বাট সিলিং ফ্যানের যদি কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আমরা অন্য ধরনের ফ্যানও ইউজ করতে পারি, যেমন আপনার এয়ার সার্কুলেটর, ওয়াল মাউন্টেড ব্র্যাকেট ফ্যান, যেটা হচ্ছে আপনার ওয়াল সারফেসের সাথে বা আমার ওয়াল সারফেসের সাথে যে ফ্যানগুলি লাগানো থাকে, যেটা আপনি খেয়াল করলে দেখবেন এমআইএসটি লিফটের মধ্যে যে ফ্যানটা আছে সেরকম ফ্যানগুলির কথা বলা হচ্ছে, সেই ফ্যানগুলিও ইনস্টল করা যাবে। বাট সাধারণত ক্ষেত্রে এই ফ্যানগুলি অ্যাভয়েড করাই ভালো, কারণ এগুলি রিজার্ভ থাকে। বিশেষত হচ্ছে সে ফর ইনস্ট্যান্স আমার এরকম একটা রুম যদি থাকে, এটা সেন্টার যদি আমি একটা সিলিং ফ্যান দিয়ে থাকি, তাইলে আমি এইরকম ওয়াল মাউন্টেড ফ্যান অথবা আপনার এয়ার সার্কুলেটরগুলি এমন জায়গাগুলিতে
প্লেস করব যেই জায়গায় আমার এই সিলিং ফ্যানের এয়ার ফ্লোটা পৌঁছাতে পারে না। সো সাধারণত এরকম মনে করেন ওটা কর্নারে বা বিভিন্ন হল রুমের ক্ষেত্রে হয়ে থাকে, যেই জায়গাগুলিতে আপনার এয়ার ফ্লোগুলি পৌঁছাতে পারে না সেইখানেই আমরা মূলত এই ওয়াল মাউন্টেড ফ্যানগুলি ইউজ করে থাকি। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ওয়াল মাউন্টেড ফ্যান যেখানে আমি ইউজ করব সেটার জন্য আমার আলাদা পাওয়ার সাপ্লাই লাগবে, এবং সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল আউটলেট অথবা সোজা বাংলা কথায় ইলেকট্রিক্যাল আউটলেট বলতে আমরা যেটাকে বুঝতেছি সেটা হচ্ছে সকেট দিতে হবে এটার জন্য, এটাকে চালানোর জন্য। জেনারেল কেসে যেটা দেখা যায় সিলিং ফ্যানের হাইটটা আমার মানে কোন হাইট থেকে সাসপেন্ডেড থাকবে এটা আসলে একটা আপেক্ষিক বিষয়, সেটা নির্ভর করতেছে আমার ফ্লোর টু সিলিং হাইটটা কীরকম হবে। এটা যদি কম হয়ে থাকে তাহলে এক হিসাব হবে, অথবা যদি বেশি হয়ে থাকে তাহলে অন্যরকম হিসাব হবে। সে ফর ইনস্ট্যান্স যদি সিলিং হাইট অনেক বেশি হয়ে থাকে, যেমন আমার হল রুম, বল রুম, এই রুমের ক্ষেত্রে, তখন আমার সিলিং ফ্যানগুলি লম্বা সিলিং ফ্যান ইউজ করতে হবে এবং একটা ডাউন রড দিয়ে এটাকে সাসপেন্ড করে দিতে হবে নিচের দিকে ফর অ্যাডিকুয়েট এয়ার ফ্লো। আচ্ছা, বাট জেনারেলি রেসিডেন্সিয়াল বা অফিস বিল্ডিংয়ের ক্ষেত্রে সিলিং থেকে সিলিং ফ্যানের যে ডিস্টেন্সটা হবে সেটা আমরা বলতেছি 8 to 10 ইঞ্চ, এবং একই ডিস্টেন্সটা যদি আপনি ফ্লোর থেকে সিলিংয়ের দিকে চিন্তা করে দেখেন, সে ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে আমার ফ্লোর, ফিনিশ ফ্লোর, এটা হচ্ছে আমার সিলিং। সো এখান থেকে যদি আমার ফ্যান সাসপেন্ডেড থাকে, এটা আমি ফ্রন্ট এলিভেশনটা দেখতেছি, সো এই ডিস্টেন্সটা হবে আমার 8 to 10 ইঞ্চ, এবং আমার ফ্লোর থেকে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে 8 to 9 ফিট। মানে ফ্লোর থেকে ফ্যানের ব্লেড পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা হবে হচ্ছে 8 to 9 ফিট। এই হাইটেই আমরা সিলিং ফ্যানটা রাখার ট্রাই করব। ওকে, অ্যাজ পার দ্য রেকমেন্ডেশন অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড হোম ইন্সপেক্টর, তারা বলছে হচ্ছে যে আমার সিলিং ফ্যান এর যে মানে ফিনিশ ফ্লোর থেকে যে ব্লেডের ডিস্টেন্সটা এটা 8 to 9 ফিট হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, বাট এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সার্টিফাইড হোম ইন্সপেক্টর তারা বলছে যে এটা কখনোই 7 ফিটের নিচে হতে পারবে না। তো 7 ফিট থেকে কম যদি আপনি ডিস্টেন্স দেন তাহলে এটা হ্যাজার্ডাস হয়ে যাবে। প্লাস আরেকটা বিষয়, হ্যাজার্ডাসের থেকে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে এটা পুয়ার এয়ার ফ্লো। ফ্যান যত নিচে লাগাবো মানে তত বেশি বাতাস আসবে, এই ধারণাটা ভুল। এই যে স্ট্যান্ডার্ড হাইটটা এটা একটা ক্যালকুলেশন করেই মেজার করা হয়েছে। সো এটা 7 ফিটের নিচে এক্সিড করা যাবে না। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে, যেহেতু গঠনগতভাবেই আমরা সাধারণত একটু ছোটোখাটো হয়ে থাকি। বাট আপনি ইউরোপ বা ইউএসএ স্টেটসে যান, সেখানে এই হাইটটা আর একটু বেশি রাখতে হবে, অ্যারাউন্ড 8 ফিট থেকে 9 ফিট, যেহেতু স্বভাবতই তাদের এভারেজ হাইট 6 ফিটের কাছাকাছি। সেজন্য অ্যাক্সিডেন্ট করার জন্যে আমরা এটাকে 8 to 9 ফিট করে রাখি। ওকে, আদার দেন দ্যাট আপনার সিলিং ফ্যানের সাইজ কীরকম হবে সেটা নির্ভর করবে আপনার রুম কোন রুমের মধ্যে প্লেস করা হচ্ছে। যেমন আপনি যদি কিচেনে, আপনার যদি খুব বড় কিচেন হয়ে থাকে, সেখানে যদি একটা সিলিং ফ্যান দিতে চান, তারপরেও এটার ব্লেডটা অনেক ছোট হতে হবে। কারণ কি, আপনি যখন এখানে বড় ব্লেডের সিলিং ফ্যান দিবেন, স্বভাবতই তার সুইপটা বড় হবে এবং তার এয়ার ফ্লোটা অনেক বেশি হবে, এবং এই কারণে সমস্যাটা হবে যেটা আমার স্টোভ ঠিকমতো কাজ করবে না, মানে আপনার চুলায় আগুন জ্বলবে না, আগুনটা বারবার নিভে যাবে। অ্যান্ড দ্য লেন্থ দেন এ সিলিং ফ্যান ফর এ লিভিং রুম, এবং লিভিং রুমের কম্পেয়ারে এই ব্লেডটা ছোট হচ্ছে, এবং লিভিং রুমে যেহেতু আমার এখানে চুলা জ্বালানোর কোনো বিষয় নেই, প্লাস এখানে আমি অনেকক্ষণ ধরে টাইম পাস করতে যাব, এয়ার ফ্লোয়ের একটা প্রয়োজন আছে, সেই জন্যে আমার লিভিং রুমের যে সিলিং ফ্যানটা সেটা আপনার বড় হইতে হবে। এই টেবিলটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার কত সুইপের সিলিং ফ্যান কি পরিমাণ রুমের এরিয়ার এয়ার ফ্লো কভার করে সেটা একটা ধারণা দেওয়া হয়েছে। এবং এই ক্ষেত্রে
বলে রাখা ভালো যে এই ক্যালকুলেশনটা করা হয়েছে যাতে সিলিং ফ্যানটা আপনার 2.5 মিটার্স অ্যাবভ দ্য ফিনিশ ফ্লোর সাসপেন্ডেড থাকে। 2.5 মিটার, এটা গিভ অর টেক আপনার 8 to 9 ফিট এরকমই হবে। সো আপনি একটু খেয়াল করলে দেখবেন আপনার 36 ইঞ্চেস, 48 ইঞ্চেস এবং 56 ইঞ্চেস ডায়ার মানে ফ্যান সুইপার আমরা সিলিং ফ্যান সাধারণত বাজারে পেয়ে থাকি, যেটা কিনা আপনার 65 স্কোয়ার ফিট, তারপর হচ্ছে 65 to 97, 97 to 129 এসএফটি পর্যন্ত কভার করে থাকে। জেনারেল কেসে বাংলাদেশে সাধারণত আমরা বাসাবাড়ির জন্য 48 ইঞ্চের সুইপের সিলিং ফ্যানটা ইউজ করে থাকি। এছাড়াও এখন অনেক নতুন ধরনের সিলিং ফ্যান বেরোচ্ছে, যেটার আপনার সুইপ 24 ইঞ্চও হতে পারে, 36 ইঞ্চেরও সিলিং ফ্যান পাওয়া যাচ্ছে ফ্যান সুইপের। এই ধরনের ফ্যানগুলি সাধারণত আপনার লন্ড্রি, কিচেন, হলওয়ে এই সমস্ত জায়গায়, হলওয়ে যদি খুব বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। Large diameter of ceiling fans are used in airport, convention center or large industrial complex. So 56 ইঞ্চের সিলিং ফ্যান এখন সাধারণত দেখা যায় না, কারণ যেহেতু এয়ারপোর্ট, কনভেনশন সেন্টার এবং লার্জ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এই জিনিসগুলি যেগুলি বলা হয়েছে এগুলি সব এখন এয়ার কন্ডিশন অথবা এইচভ্যাক করা। সো এখানে এখন আর সিলিং ফ্যানের ইউসেজটা ওই রকম নাই বললেই চলে। সো এই যে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অথবা আপনার এয়ারপোর্টে যে সিলিং ফ্যানগুলি ইউজ করা হতো সেগুলির নাম ছিল হচ্ছে HVLS অথবা হাই ভলিউম লো স্পিড সিলিং ফ্যান, যেটা আপনার ফ্যান সুইপ সাধারণত 12 থেকে 24 ফিট পর্যন্ত হতে পারে, যেটা রেসিডেন্সিয়াল ইউজের জন্য তো একেবারেই সুইটেবল না, বাট এটা অনেক আগেকার যুগে ব্যবহার করা হতো আপনার কনভেনশন সেন্টারগুলি এবং এয়ারপোর্টের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে যাতে একটা সিলিং ফ্যান দিয়ে খুব লার্জ এরিয়া যাতে কভার করা যায় সেজন্য এটার ফ্যান সুইপটা 12 থেকে 24 ফিট পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। এখানে একটা কথা বলা আছে যে কোনো সিলিং ফ্যান যখন মাউন্ট করা হবে এটা যাতে 2 থেকে 3 ফিট একটা স্পেস আপনার ফ্যানের ব্লেডের শেষ মাথা থেকে ক্লোজেস্ট ওয়াল পর্যন্ত এই ক্লিয়ারেন্সটা যাতে থাকে। কারণ হলো যদি ওয়ালের খুব কাছাকাছি হয়ে যায় এটা আপনার ওয়ালের কারণে বাতাসের এয়ার ফ্লোটাতে একটু ডিস্টরশন হতে পারে, প্লাস হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন ফর ইনস্ট্যান্স এটা 2 থেকে 3 ফিট বলা, 3 ফিট আমরা সাধারণত নিয়ে থাকি হচ্ছে আমার 9 ফিট সিলিং ফ্যানের ক্ষেত্রে, মানে 9 ফিট সুইপের সিলিং ফ্যানের ক্ষেত্রে আমার ওয়ালের থেকে 3 ফিট ডিস্টেন্স রাখতে হবে। আর আদার দেন দ্যাট আপনার যদি হায়ার অর্ডার কোনো সুইপের সিলিং ফ্যান হয়ে থাকে সেই ডিস্টেন্সটা কমায় 2 ফিট রাখলেও চলবে। এখন ফর এক্সাম্পল স্মল রুম 10 ফিট বাই 10 ফিট রুমে আমি 48 ইঞ্চি সুইপ থেকে 72 ইঞ্চি সুইপের ফ্যান ইউজ করতে পারি, এটা করা যেতেই পারে, এটা ওয়েল উইদিন আওয়ার এই টলারেন্স রেঞ্জের মধ্যে পড়বে। বাট সাধারণত আমরা 48 ইঞ্চ থেকে 56 ইঞ্চ পর্যন্ত ইউজ করে থাকি। এবং এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, পার্সোনাল টেস্ট নিডস টু বি ফ্যাক্টর ইনটু দ্য ইকুয়েশন। যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ফ্যান, সো ফ্যানের আর্টিস্টিক যেই ক্যারেক্টারিস্টিক্সগুলি আছে সেগুলিও বিবেচনায় রাখতে হবে, এটার সৌন্দর্য বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে। সেজন্য সাধারণত 48 থেকে 56 ইঞ্চির বেশি যাওয়া হয় না। Larger ceiling fan can provide better airflow throughout the room as well as create a dramatic design statement. Larger ceiling ফ্যানের এরকম একটা এফিশিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স আপনি বলতে পারেন যে এটা এয়ারফ্লো, যেহেতু ফ্যান বড় এয়ারফ্লো বেশি হবে, প্লাস লার্জার সিলিং ফ্যানের ডিজাইনের পসিবিলিটিটাও বেশি। সাধারণত যে নতুন নতুন ডিজাইনগুলি বের হয় লার্জ সিলিং ফ্যানের ক্ষেত্রেই বের হয়। এবং যদি স্মল সিলিং ফ্যান আপনি লাগাইতেও চান এটা হচ্ছে খুব একটা সাহায্য করে না এই সেন্সে, কারণ হচ্ছে কেউ যদি ওটা ডাইরেক্টলি নিচে না থাকে তাহলে এটার বাতাসটা পাওয়া যায় না। Within a large volume of space or within a smaller room, the large ceiling fan performs efficiently.
এটা তো বলাই বাহুল্য, যত বড় ফ্যান হবে তত বেশি বাতাস হবে। ফ্যানের সুইপটাই আসলে বা এয়ার ফ্লোটা কীরকম হবে সেটা আসলে ডিকটেট করে। The vast majority of the cooling effect we can feel from a ceiling fan is in the column of air directly beneath the fan blades. আমার যদি এরকম একটা সিলিং ফ্যান হয়ে থাকে, এই সিলিং ফ্যানের সবচেয়ে বেশি এয়ারটা আমি পাবো এই সিলিং ফ্যানের সারকামফারেন্স ধরে। যদি আপনি একটা সিলিন্ড্রিক্যাল কলাম চিন্তা করেন, এই এরিয়াটার মধ্যে এটার এয়ার ফ্লো সবচাইতে বেশি হবে। এই এরিয়া থেকে যত দ্য ফার্দার উই গেট ফ্রম দ্য ফ্যান, দ্য লেস দ্য এয়ার ফ্লো উই ফিল। There is a significant drop off in the airflow just outside of 2 feet from the tip of the fan blades. এমনকি আপনি যদি এই টিপ থেকে মাত্র 2 ফিট দূরত্বে গিয়েও যদি আপনি দাঁড়ান, তাইলেও আপনি একটা ড্রাস্টিক এয়ারফ্লোর চেঞ্জ অনুভব করতে পারবেন। This is a real surprise to many consumers who install a fan in the center of the room when they are sitting area is 4 or 5 feet away. এই জন্যই দেখবেন অনেকে আপনার ড্রয়িং রুম বলেন বা ডাইনিং স্পেস বলেন একটা ফ্যান লাগাই খুশি থাকতে চায়, বাট দিস শুড নট বি দ্য কেস। এরকম হওয়াটা আসলে উচিত না, কারণ আপনি যদি ড্রয়িং রুম যদি বড় হয়ে থাকে, মাঝখানেও যদি সিলিং ফ্যান লাগান, তাহলে আপনার সিটিং এরিয়া যদি একটু দূরে হয় 4-5 ফিট দূরে, তাহলে কিন্তু আপনি আসলে বস্তুত ফ্যানের বাতাস পাচ্ছেন না। ফ্যানটা লাগানো না লাগানো সমান। সেই ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট বেশি হলেও আপনার 2টা ফ্যান ইউজ করা ভালো, 2টা থেকে 3টা, এটা অ্যাজ পার রুম এরিয়া রিকোয়ারমেন্ট, সেটা আপনি ইউজ করতে পারেন। সো আলটিমেটলি যে রুমের সাইজের উপরেই নির্ভর করে যে ফ্যান আপনার ইউজ করতে হবে, বিষয়টা এমনটাও না। এখানে আমার রুমের লেআউটটার কথাও কনসিডার করতে হবে। ফর ইনস্ট্যান্স, আপনি যদি এরকম একটা রুমের কথা চিন্তা করেন, এটার মাঝখানে আপনি এরকম একটা আইটি প্যানেল দিয়ে রাখলেন, বিউটিফিকেশনের জন্য আপনার এখানে পার্টিশন দিয়ে রাখলেন। সো আপনি ফ্যান কোনখানে লাগাবেন? যদি এখানে লাগান তাহলে এই পাশে বাতাস পাবে না, আবার যদি এখানে লাগান তাহলে এই পাশে বাতাস পাবে না। সো এইখানে রুমের লেআউটটা আপনার নির্ভর করতেছে ফ্যানটার মানে কয়টা ফ্যান দরকার এবং ফ্যানের পজিশনটাও ক্ষেত্রেও। আচ্ছা, তাই যদি হয় তাইলে বাকি কথাগুলি আমি আগেই বলে আসছি যে ফ্যানের এই কলামের মধ্যে থাকলে আপনার বাতাস সবচেয়ে বেশি হবে। ফ্যানের ব্লেড সুইপ যত বেশি হবে তত বেশি এয়ার ফ্লো হবে। আমরা যত ফ্যানের কাছাকাছি থাকবো, দ্য কুলার উই উইল ফিল। Optional down rods are used in the room with tall or vaulted ceiling to bring the fan to the desired 8 or 9 feet from the floor. আচ্ছা, আমার ফ্যানটাকে ফ্লোরের থেকে এরকম 9 ফিটে রাখার জন্যে 8 to 9 ফিট যে ডিস্টেন্সটা ছিল সেটা রাখার জন্যে আমার মাঝে মধ্যে এরকম একটা ডাউন রড ইউজ করতে হতে পারে। এখন আমার রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যে আমার ফ্লোর হাইট সেটাই সাধারণত 10 ফিট হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমার ডাউন রডের সাইজটা খুব একটা বড় প্রয়োজন হয় না। বাট আপনি যদি হল রুম বা কনসার্ট হল রুম এরকম রুমের কথা চিন্তা করেন, এই ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি, অ্যারাউন্ড 15 ফিট, কোনো ক্ষেত্রে 20 ফিটও হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা কি করি, এরকম একটা ডাউন রড দিয়ে ফ্যানটাকে নিচে সাসপেন্ড করে দেই। এটা সাধারণত যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন তারা মসজিদে গেলে দেখতে পারবেন, হাই সিলিংয়ের ক্ষেত্রে আমার এরকম একটা ডাউন রড দিয়ে দেওয়া হয়। আচ্ছা, ডাউন রড ইউজ করার কারণটা হচ্ছে যে বললাম আমার ফ্লোর হাইট থেকে এটাকে 8 to 9 ইঞ্চে রাখা। বাট এমন যদি হয় আমার বাসা বানানোর সময় আমার গিভেন হাইটই এখানে 10 ফিটের জায়গায় দেওয়া আছে হচ্ছে 8 ফিট, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমরা আরেক ধরনের সিলিং ফ্যান ইউজ করতে পারি, যেটাকে বলি হচ্ছে আমরা এরকম ফ্লাশ মাউন্টেড সিলিং ফ্যান। এটা কোনো ডাউন রড নেই, একেবারে দেয়ালের সাথে ঘেঁষে থাকে। বাট এটাও বলা, এই ফ্যানগুলিকে অবশ্য হাগার ফ্যানও বলে থাকা হয়।
বাট এটাও লক্ষ্য করতে হবে যে এই ফ্যানগুলির এয়ার ফ্লোটা খুব একটা ভালো না, কারণ ফ্যানের এয়ার ফ্লো হওয়ার জন্য আপনার এয়ার এই দিক দিয়েও যেতে হবে এবং এরকম একটা সার্কুলার ফ্লো, মানে বাতাসটা এরকম একটা সার্কুলার পথ অনুসরণ করে। সো এইখানে যদি ডিস্টেন্সটা কম থাকে তাহলে বাতাসটা এখানে যেতে পারে না, সেই কারণে হয় কি এয়ার ফ্লোটায় কিছু বাধাবিঘ্ন দেখা যায়। সো হাগার ফ্যান বা আপনার একেবারে ফ্লাশ মাউন্টেড ফ্যান যেটাকে বলে, সেই ফ্যানটা পারতপক্ষে না ইউজ করাই ভালো। বাট এই ক্ষেত্রে আমার ডাউন রডের ক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে, যদি আপনি কোনো সময় দেখেন এখন মডার্ন অনেক ফিচারের ফ্যান বেরোয়েছে এবং ফ্যানের সাথে এরকম নিচে আপনার লাইট কিট থাকে, মানে আমার ফ্যানের যে স্টেটরটা থাকে সেটার মধ্যে থেকে এরকম লাইটিং সিস্টেম থাকে, আপনি এখানে বাল্ব দিয়ে বিউটিফিকেশনের জন্য আপনি লাইটিং ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, যদি এরকম কোনো লাইট কিট ফ্যানের মধ্যে থেকে থাকে তাইলে আমার এই যে ডাউন রডটা এটার ডিস্টেন্সটা আপনার 12 ইঞ্চি করে কমাইতে হবে। মানে কোনো ফ্যানের সাথে যদি এরকম ফ্যান যদি থাকে, এটা হচ্ছে আপনার ডাউন রড, এটার মধ্যে এরকম লাইট কিট দেওয়া আছে, তাইলে আপনি যেটা করবেন, যদি লাইট কিট থাকে এই ডাউন রডটাকে কেটে 12 ইঞ্চি কমায় দিতে হবে। এবং যদি মনে করেন এরকম কোনো স্লোপ সিলিং থাকে তাইলে আপনি ফ্যানগুলি কিভাবে লাগাবেন, এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি আমরা, অ্যাঙ্গেল মাউন্ট দিয়ে এখানে আপনি ইয়েটা লাগাই দিতে পারেন, সিলিং ফ্যানটা লাগাই দিতে পারেন ডাউন রডের সাহায্যে। সো সাধারণত এটা সাজেস্ট করা হয় যদি আপনার সিলিং অ্যাটলিস্ট 8 ফিট হাইও হয়ে থাকে, তাও আমরা ফ্লাশ মাউন্টেড ফ্যান না ইউজ করে ডাউন রড ইউজ করব, যাতে ফ্যানটা অ্যাটলিস্ট 7 ফিট উপরে থাকে। এটা বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং বাংলাদেশি ফ্যানগুলি আপনি কিনলেই দেখবেন এটা সাধারণত 8 ইঞ্চ সিলিংয়ের জন্যেই রেডিমেড পাওয়া যায় এবং এটার যে ডাউন রডটা থাকে এটা 1 ফিট লেন্থের এরকম থাকে একটা ডিস্টেন্সে। আচ্ছা, ইফ দ্য সিলিং ফ্যান ইজ হায়ার দেন 8 ফিট ফর অপটিমাল এয়ার ফ্লো অ্যান্ড অ্যাপিয়ারেন্স উই শুড ট্রাই টু হ্যাং দ্য ফ্যান সো দ্যাট ইট ইজ বিটুইন 8 and 9 ফিট অ্যাবভ দ্য ফ্লোর। এবং এই ডান পাশের এই চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন সিলিং হাইটের জন্য আপনার ডাউন রোডের লেন্থটা কীরকম হবে আপনার ম্যাক্সিমাম এয়ার ফ্লো এনশিওর করার জন্য এরকম একটা চিত্র দেওয়া আছে। যেমন ফর ইনস্ট্যান্স সবচেয়ে হাইয়েস্টটাই যদি আপনি চিন্তা করেন যে 14 ফিট হাই যদি সিলিং হয় তাইলে 48 ইঞ্চি একটা ডাউন রড ইউজ করতে হবে যাতে ফ্যানটা অ্যাটলিস্ট 9 ফিট উপরে সাসপেন্ডেড থাকে। সিমিলারলি আপনি যদি এরকম 9 ফিট হাই সিলিংয়ের কথা চিন্তা করেন তাইলে এরকম 6 ইঞ্চি আপনি একটা ডাউন রড ইউজ করবেন এবং তাতে হবে কি 7.5 ইঞ্চ আপনার ফ্যানটা ফ্লোর থেকে সাসপেন্ডেড থাকবে, সরি সিলিং থেকে সাসপেন্ডেড থাকবে যাতে ফ্লোর টু সিলিং ডিস্টেন্সটা 7.5 ফিট হয়। মানে মোট কথা আলটিমেটলি ঘুরে ফিরে ওইটাই যে আপনার ফ্লোর থেকে এটাকে 8 থেকে 9 ইঞ্চের মধ্যে 8 থেকে 9 ফিটের মধ্যে রাখতে হবে ফর ম্যাক্সিমাম এয়ার ফ্লো। সো এই ছিল সিলিং ফ্যান নিয়ে কথাবার্তা। এরপর আমরা ডাইরেক্ট চলে আসব সুইচ অ্যান্ড সকেট ডিজাইন। সকেটকে আলাদাভাবে আমরা বলতে পারি এটাকে হচ্ছে আউটলেট অর ইলেকট্রিক্যাল আউটলেট। আচ্ছা, আপনার ডিজাইনের শুরুতে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সার্ভিসেস ডিজাইন বা আপনার ফ্লোর ডিজাইনের ক্ষেত্রে যে কোনো কিছু স্টার্ট করার আগে কিছু জিনিস আগে চিহ্নিত করে নিতে হয়। সেটা হচ্ছে আপনার লাইট পয়েন্ট, ফ্যান পয়েন্ট, সকেট পয়েন্ট, সুইচ বোর্ড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এই জিনিসগুলি আগে থেকেই আপনার লোকেট করে নিতে হবে বেসড অন কনভেনশন, স্টেবিলিটি, অ্যাপ্লিকেশন অ্যান্ড সেফটি ভিউ পয়েন্ট। এইগুলির উপর খেয়াল রেখে এই জিনিসগুলি আগেই আপনার বসায় নিতে হয়। এই জিনিসগুলি বসায় নেওয়ার পরে আমরা হচ্ছে কন্ডুইট লেআউটে যাই এবং তারপরে কনসিকুয়েন্টলি কেবল লেআউট দেখানো হয় ড্রয়িংয়ের মধ্যে। যাই হোক,
সো একটা 5 অ্যাম্পিয়ার এসপিএসটি সুইচ, এসপিএসটি সুইচ কি? এসপিএসটি বলতেছি হচ্ছে আমি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, যেটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেখতে হয় এরকম। সো এই জিনিসটাকে বলতেছি আমি পোল, এই জিনিসটাকে বলতেছি আমি থ্রো। মানে বেসিক সার্কিট ডায়াগ্রামে আমরা যেই সুইচটা দেখি বা বাসা বাড়িতে যেই সুইচটা ইউজ করি, যেমন এই সুইচটা, এটা হচ্ছে আমার একটা এসপিএসটি সুইচ এবং সাধারণত এটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং এর হয়ে থাকে। আরেক ধরনের সুইচ আছে এসপিডিটি সুইচ। এসপিডিটি সুইচ তাহলে দেখতে কিরকম? এরকম একটা সিঙ্গেল পোল থাকবে, এরকম ডাবল থ্রো থাকবে। একটা সুইচ দিয়ে যদি আপনি যে কোনো একটা দুইটা বাল্বকে কন্ট্রোল করতে চান তাহলে এই সুইচটা আপনি ব্যবহার করতে পারেন। সো এসপিডিটি সুইচের সুবিধা হচ্ছে যে দুইটা অ্যাপ্লায়েন্স আপনি একসাথে কন্ট্রোল করতে পারবেন, বাট অসুবিধা হচ্ছে এটার কোনো অফ পজিশন নাই। মানে আইদার আপনার এই বাল্ব জ্বালাইতে হবে অর আপনার এই বাল্ব জ্বালাইতে হবে, এর মাঝামাঝি এই পজিশন বলতে কোনো পজিশন নাই, সাধারণত থাকে না। স্পেশাল কেসে আপনি ডিজাইন করে নিতে পারেন, এরকম সুইচ পাওয়া যায় এসপিডিটি, যেটা এরকম একটা নিউট্রাল পয়েন্ট থাকে যেখানে দিলে দুইটার একটাও জ্বলবে না। So, a 5 ampere SPST switch which is used for the control of light and fan, লাইট এবং ফ্যানের জন্য আমি 5 ampere SPST সুইচই ইউজ করে থাকি। এবং 5 ampere SPST সুইচ অন্য আরেক জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা 3 পিন আউটলেটের ক্ষেত্রে। এরকম 3 পিন আউটলেটের ক্ষেত্রে যত জায়গায় আপনি 3 পিন আউটলেট লাগাবেন সেটার সাথে আপনার একটা করে এসপিএসটি সুইচ 5 অ্যাম্পিয়ারের ইউজ করতে হবে। এখন সাধারণত মডার্ন ডিজাইনগুলিতে এটার জন্য আলাদা সুইচ আপনার কিনে লাগাইতে হবে না, এটা আপনার এই 3 পিন সকেটটার এই মডিউলটার মধ্যে ইনস্টল করে দেওয়া থাকে। ওকে, 5 অ্যাম্পিয়ার এসপিডিটি সুইচ SPDT switch is also used for the control of light and fan point, যে এই বিষয়টা বললাম যে এটা আইদার দুইটার মধ্যে একটাকে জ্বালাবে। The switches must conform to the relevant BS standard. So BS standard বলতে আমরা যেটা বুঝি সেটাকে, BS standard মানে হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড। It is one of the ব্রিটিশ স্ট্যান্ডার্ড। সো এটা কিছুই না, জাস্ট এক ধরনের স্ট্যান্ডার্ড যেটা ফলো করা, মানে আপনি চাইলে ফলো করতে পারেন, এরকম বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, দ্য মিনিমাম অ্যাম্পিয়ার রেটিং অফ এ সুইচ শ্যাল নট বি বিলো 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, সুইচের যে অ্যাম্পিয়ার রেটিং সেটা 5 অ্যাম্পিয়ারের কম কখনো হইতে পারবে না, বেশি হইলে সমস্যা নাই, বাট খুব বেশি হইলে আবার বেশি সমস্যা। যেমন 5 অ্যাম্পিয়ারের জায়গায় যদি আপনি 100 অ্যাম্পিয়ারের সুইচ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আপনার কখনো যদি ওভার কারেন্ট ফ্লো হয় তাহলে এই সুইচটাই ওভার কারেন্টটাকে পাস করে দিবে, আপনার অ্যাপ্লায়েন্সটা নষ্ট হয়ে যাবে, বাট সুইচের কিছু হবে না। সো এটা 5 অথবা 5-এর আশেপাশে রাখাই ভালো। 13 পর্যন্ত, 5 টু 13 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারি, 13 অ্যাম্পিয়ারের বেশি সাধারণত যাওয়া হয় না। আচ্ছা, এখন এখানে সুইচিংয়ের বিভিন্ন কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, আমি কোন জায়গায় সুইচ প্লেস করতে পারবো তার বাসা বাড়িতে এবং সুইচের কীরকম বৈশিষ্ট্য হইতে হবে সেগুলি একটা একটা করে দেখি। দ্য লোকেশন অফ এ সুইচ বোর্ড মাস্ট বি নিয়ার দ্য এন্ট্রেন্স অফ দ্য ডোর অফ দ্য রুম অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং অর এন অফিস। সুইচ বোর্ড আমরা সাধারণত যেটা দিয়ে থাকি সেটা আমার দরজার পাশেই যে ওয়ালটা থাকে সেটার মধ্যে আমরা দিয়ে থাকি, কারণ কি, যাতে অন্ধকার রুমে কেউ ঢুকলেই হাত বাড়ালে সুইচটা পায়। Switches in exposed place where chances of dripping falling rainwater exist should not be placed. আচ্ছা, এক্সপোজ প্লেস যেখানে আপনার রেইন ওয়াটার পড়ার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনার সুইচ না দেওয়াই উত্তম। বাট ইন কেস যদি আপনার আউটডোরে কোনো সুইচ ইউজ করতেও হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়েদার প্রুফ, ওয়াটার প্রুফ কভার সুইচ যেগুলি পাওয়া যায় সেগুলি আপনি ইউজ করতে পারেন, অথবা নর্মাল সুইচের উপর আপনি এরকম ওয়েদার প্রুফ প্যানেল বা ওয়াটার প্রুফ প্যানেল, এরকম প্যানেল ইউজ করতে পারেন। আচ্ছা, ইন সাচ এ কেস দ্য ব্যাক বক্স শুড প্রেফারেবলি বি অফ ব্যাকেলাইট অর অ্যাক্রিলিক অর প্লাস্টিক ম্যাটেরিয়াল।
ব্যাকেলাইট অথবা প্লাস্টিক, ব্যাকেলাইট কিছুই না, এক ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল। আগেকার যুগের আমার টেলিফোনগুলি যেগুলি দিয়ে তৈরি হইতো অ্যাক্রিলিক অথবা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কারণ যদি মেটাল ম্যাটেরিয়াল দিয়ে থাকেন তাইলে সুইচের সাথে শর্ট হয়ে আপনার একটা হার্ম হইতে পারে, অথবা আদার দেন দ্যাট যেহেতু রেইন ওয়াটার পড়তেছে বা এনভায়রনমেন্টাল ইফেক্ট আছে এটার মধ্যে, রাস্টিং হওয়ার একটা পসিবিলিটি আছে, এখানে করোশন দেখা দিতে পারে। নেক্সট পয়েন্ট বলতেছে, ইন এ কলাম স্ট্রাকচার বিল্ডিং হ্যাভিং নো পার্মানেন্ট ওয়ালস, সুইচ বোর্ড অ্যান্ড সকেট বোর্ডস pull boxes shall be placed in the columns and must be done during the casting of the column. আচ্ছা, কোনো পার্মানেন্ট ওয়াল ছাড়া যদি কোনো আপনি স্ট্রাকচার তৈরি করেন, যেমন মনে করেন পুরা বিল্ডিংটাই মানে পুরো রুমটাই এমনভাবে ডিজাইন করলেন যেটা মানে কার্টেন ইয়ে দিয়ে আপনার ওটাকে কী বলে কার্টেন উইন্ডো দিয়ে সারাউন্ড করা, তাইলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কই সুইচ লাগাবেন? আপনি তো আর গ্লাস কেটে সুইচ লাগাইতে পারবেন না। সেই ক্ষেত্রে যেটা করা হয়, আপনার কলামের উপরেই সুইচটা দেওয়া হয়, বাট ইট ইজ এ ব্যাড প্র্যাকটিস। আপনার যদি ওয়াল থাকে কখন আমরা কলামের উপর সুইচ দেই না, কারণ কলাম কাস্টিংয়ের সময় সুইচটাকে আবার বসাইতে হয়, সুইচের জন্য আলাদা জায়গা করতে হয় সুইচ বোর্ডের জন্য, সেজন্য এটা অ্যাভয়েড করা হয়। বাট যদি একান্তই না পারা যায় তাহলে কলাম কাস্টিংয়ের আগেই এই জিনিসটা লক্ষ্য করতে হবে এবং ওখানে আলাদা জায়গা রেখে দিতে হবে। লাইট ফ্যান সুইচ বোর্ড শ্যাল বি প্লেসড 1020 মিলিমিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল। আচ্ছা, লাইট ফ্যান সুইচ বলতে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমার বুঝতেই পারছেন, লাইটিং এবং ফ্যানের জন্য যে সুইচটা ব্যবহার করি সেটার হাইটটা 1220 মিলিমিটার। এটা গিভ অর টেক আপনার 4 to 5 ফিট অ্যাবভ দ্য ফিনিশ ফ্লোর লেভেল হইতে হবে ডোমেস্টিক বিল্ডিংয়ের জন্যে। এবং যেটা বলা হচ্ছে, দ্য বটম অফ দ্য সুইচ বোর্ড শ্যাল বি 1220 মিলিমিটার। মানে আপনার এই যদি সুইচ বোর্ড হয়, এই যদি ফিনিশ ফ্লোর হয়, এই ডিস্টেন্সটার কথা বলতেছে 1220 মিলিমিটার, অথবা সাধারণত 4 ফিট থেকে 5 ফিট দূরত্বে ফিনিশ ফ্লোর থেকে হয়। এই হাইটেই মাউন্ট করে দেওয়া হয় সবার ক্ষেত্রে যাতে এটা অ্যাক্সেসিবল হয়। ওকে, দ্য অ্যাবভ মেনশন হাইট শ্যাল বি 1300 মিলিমিটার অ্যাবভ দ্য ফ্লোর লেভেল ইন অফিস বিল্ডিং। অফিস বিল্ডিংয়ে একটু বেশিও রাখতে পারেন, কারণ হচ্ছে অফিস বিল্ডিংয়ে সাধারণত আমাদের যেই বাচ্চারা থাকে না, অতএব সুইচের হাইটটা অত বেশি ইয়ে করে না। এটা অফিস বিল্ডিংয়ে সাধারণত অ্যাডাল্টরাই কাজ করে, সেজন্য হাইটটা একটু বেশি রাখলেও প্রবলেম নেই। বাট বাসা বাড়িতে যেহেতু আমার অনেক টডলার থাকে, বাচ্চারা থাকে, সেই জন্য এই হাইটটা একটু কমায় দেওয়া হয়। কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে একই জিনিস। হাউএভার দ্য মিনিমাম হাইট শ্যাল নট বি বিলো 1220 মিলিমিটার, কারণ 4 ফিটের কম না দেওয়াই ভালো। কারণ 4 ফিটের কম যে বাচ্চাগুলি আছে সেগুলি সাধারণত কয় বছরের বাচ্চা হবে 4 ফিটের কম? 3 বছর 4 বছর, তারা হয়তো বুঝতে পারবে না এবং এখানে সুইচ নিয়ে খেলা করতে যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেজন্য সাধারণত এরকম 4 ফিট একটা ডিস্টেন্স স্ট্যান্ডার্ড ডিস্টেন্স বলে ধরে নেওয়া হয়েছে। সুইচেস ফর টয়লেট লাইটস, টয়লেট ভেন্টিলেশন ফ্যান মাস্ট বি placed outside the toilets adjacent to the entrance door, but must not be placed inside the toilet. আচ্ছা, টয়লেটের ভিতরে আমরা সাধারণত সুইচ রেয়ার কেসে দেখতে পারি। রেয়ার কেসে দেখতে পারি ইন দ্য সেন্স এটা একটা ব্যাড প্র্যাকটিস। সুইচ সাধারণত টয়লেটের ভিতরে না দেওয়াই ভালো, কারণ হচ্ছে টয়লেটের ভিতরে আপনার একটা হিউমিড কন্ডিশন থাকে। আপনি যখন শাওয়ার নেবেন বা শাওয়ার ইউজ করবেন, ওয়াটার স্প্ল্যাটারিংয়ের কারণে এখানে আপনি ইলেকট্রিফাইড হওয়ার একটা পসিবিলিটি আছে, শর্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেজন্য সাধারণত যেটা করা হয়, টয়লেটের সুইচগুলি আপনি চাইলে টয়লেটের বাইরে, চাইলে না, আপনার সাধারণত যেটা করা উচিত, যেটা ভালো, সেটা হচ্ছে টয়লেটের বাইরে যে অ্যাডজাসেন্ট ওয়ালটা আছে সেটার মধ্যে দিতে পারেন। বাট আপনার টয়লেটের ভিতরে যদি সুইচ দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার টয়লেটের ভিতরে একটা সেফ পজিশনে, সেটা সাধারণত আপনার মিররের পাশে আপনি একটা আউটলেট বা সকেট ইউজ করতে পারেন ফর দ্য পারপাস অফ আপনার ইলেকট্রিক শেভার এবং হেয়ার ড্রায়ারের জন্যে। সেই ক্ষেত্রে আপনি একটা রাখতে পারেন।
বাট সেটা না রাখাই ভালো, আর যদিও বা রাখেন সেটা যাতে ওইরকম ওয়াটারপ্রুফ বা ওয়াটার প্রোটেক্টেড হয় সেটা খেয়াল রাখতে হবে। ওকে, দ্য সেম রুল শুড বি ফলোড ফর বাথরুমস, বাথরুমের জন্য একই রুল। আচ্ছা, ইউজুয়ালি দেয়ার আর টু টাইপস অফ সকেটস, ওয়ান ইজ টু পিন সকেট আউটলেট, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজের জন্যে, এবং থ্রি পিন সকেট আউটলেট, এটাও সিঙ্গেল ফেজের জন্যেই। আচ্ছা, থ্রি পিন সকেট কোনটা সেটা তো আমরা দেখছি, এরকম তিনটা পিন থাকে, আর টু পিন পাশাপাশি দুইটা পিন থাকে। টু পিন সকেটে আপনার কি কি থাকবে, লাইন থাকবে, নিউট্রাল থাকবে, এটাতে ওই একই জিনিস, লাইনও থাকবে, নিউট্রাল থাকবে, অ্যাডিশনাল যেই জিনিসটা থাকবে সেটাকে বলতেছি হচ্ছে আমি আর্থ অথবা আর্থিং সুইচ, সরি আর্থিং ওয়্যার। সো সাধারণত দেখবেন থ্রি পিন সকেট সেই জায়গায় ইউজ করা হয় যেখানে আপনার শর্ট হওয়ার একটা পসিবিলিটি আছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের, আপনার ফ্রিজ, টেলিভিশন, যেখানে আপনার থান্ডারস্টর্ম বা ওভার কারেন্টের কারণে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে আপনার এই আর্থিংটা ইউজ করা ভালো। আদার দেন দ্যাট টু পিন সকেট যেটা আপনার সাধারণত মানে লেস কি বলবো লেস ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি ডিভাইসের ক্ষেত্রে আপনি এরকম টু পিন সকেটটা ইউজ করতে পারেন। টু পিন সকেট সাধারণত যদি হাইটের দিক থেকে চিন্তা করি তাহলে টু পিন সকেট আপনার সাধারণত দেওয়া হয় হচ্ছে আপনার এই যে 4 ফিট অ্যাবভ দ্য গ্রাউন্ড, আপনার ফিনিশ ফ্লোর থেকে 4 ফিট উপরে দেওয়া হয়। আর আপনার যে থ্রি পিন সকেটগুলি এটা হচ্ছে আপনার 8 to 10 ইঞ্চ অ্যাবভ দ্য গ্রাউন্ড লেভেল, এই হাইটেই দিয়ে দেওয়া হয়। আচ্ছা, দ্য ম্যাক্সিমাম ফিউজ রেটিং শ্যাল বি 15 অ্যাম্পিয়ার ফর 15 অ্যাম্পিয়ার সকেটস। আচ্ছা, আপনার যদি সকেটের যে ইয়েটা আছে কারেন্ট রেটিংটা সেটা আপনার 3 ধরনের হইতে পারে, 5 অ্যাম্পিয়ারের হইতে পারে, 10 অ্যাম্পিয়ারের হইতে পারে, সরি 3 না 4 ধরনের, 13 অ্যাম্পিয়ারের হইতে পারে এবং 15 অ্যাম্পিয়ারেরও হইতে পারে, 15 অ্যাম্পিয়ারেরও হইতে পারে। সো আপনার যখন যেই জায়গায় যেই সকেটটাই আপনি ইউজ করেন না কেন সেটা ফিউজ রেটিংটা যাতে ওই একই রেটিংয়ের হয়। আপনি 5 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যদি 15 অ্যাম্পিয়ারের ফিউজ ইউজ করেন তাহলে প্রবলেমটা কি হবে, আপনার 15 অ্যাম্পিয়ারের মানে 5 অ্যাম্পিয়ারের বেশি যদি কোনো কারেন্ট আসে, সে ফর ইনস্ট্যান্স মনে করেন 6 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে আপনার ফিউজের মধ্যে দিয়ে সেটা পাস হয়ে যাবে, পাস হয়ে গিয়ে কি হবে আপনার সকেটের মধ্যে চলে আসবে, আর সকেটের মধ্যে সকেটের রেটিং কত 5 অ্যাম্পিয়ার, সে 5 অ্যাম্পিয়ারের বেশি হ্যান্ডেল করতে পারবে না, সেই জন্য কি হবে আপনার অ্যাপ্লায়েন্সে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আবার এমন যদি হয় আপনি 5 অ্যাম্পিয়ারের সকেট ইউজ করতেছেন বাট আপনি ফিউজ দিলেন 3 অ্যাম্পিয়ারের, সেই ক্ষেত্রে কি হবে আপনার ফিউজ হয়েই তো জিনিসটা আপনার সকেটের মধ্যে আসবে। সো এটা যদি সকেট হয়, এটা যদি ফিউজ হয়, তাহলে কি হবে 3 অ্যাম্পিয়ার মানে যদি আপনার 5 অ্যাম্পিয়ার কারেন্টও যদি আসে তাহলে এই ফিউজটা আগেই ব্রেক হয়ে যাবে, আপনার সকেটে আসার আগেই কারেন্ট সার্কিট ব্রেক হয়ে যাচ্ছে। সো আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সকেট যেটাই হোক না কেন আপনার ফিউজটাও একই রেটিংয়ের ইউজ করতে হবে। সো ফর এ 15 ampere rated socket outlet, a 15 ampere rated fuse or a 15 ampere rated circuit breaker must be placed adjacent to the socket. For a 20 ampere একই জিনিস করতে হবে, ওই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, 5 ampere rated 2 pin socket outlets may be used along with light fan switchboard, যে কথাটা বললাম আপনার লাইট ফ্যানের যে সুইচবোর্ড থাকে সেটার সাথে আপনি 2 pin সকেটগুলি ইউজ করতে পারেন। Such sockets shall not be used as a socket outlet at the skirt level. স্কার্ট লেভেল কোনটাকে বলতেছি, এই যদি আপনার বাসা হয় তাইলে আমি সুইচ সাধারণত দুই জায়গায় লাগাই, 4 ফিটে একটা লাগাই আর একটা লাগাই হচ্ছে আপনার এরকম 8 to 10 ইঞ্চ মাটি থেকে উপরে। এই 8 to 10 ইঞ্চ যে মাটি থেকে উপরে যেটাকে বলা হচ্ছে সেটাকে বলতেছি হচ্ছে আমি স্কার্টিং লেভেল। স্কার্টিং লেভেল কেন বলতেছি, কারণ ওই লং স্কার্টের কথা যদি চিন্তা করেন সেটা যদি কেউ দাঁড়ায় তাহলে ওটা দেখবেন ওই মাটির থেকে
8 থেকে 10 ইঞ্চ পর্যন্ত উপরে থাকে। খেয়াল রাখতে হবে এটা লং স্কার্ট। ওকে, তাই যদি হয় তাইলে যেটা বলতেছিলাম যে 2 পিন সকেট সাধারণত স্কার্টিং লেভেলে, মানে সাধারণত না, এটা হচ্ছে স্কার্টিং লেভেলে লাগানো যাবে না। স্কার্টিং লেভেলের যে সুইচগুলি সেটা হচ্ছে আপনার অবশ্যই 3 পিন হইতে হবে। এছাড়াও 3 পিন যদি আপনি চান তাইলে 2 জায়গায় লাগাইতে পারেন, এরকম স্কার্টিং লেভেলও লাগাইতে পারেন, অথবা আপনি যেই জায়গায় লাগাইতে পারেন সেটা হচ্ছে একেবারে 7 ফিট উপরে লাগাইতে পারেন এসি কানেকশনের জন্য। এসির কানেকশনের জন্য আপনার এয়ার কন্ডিশনের পাওয়ারের জন্য এটা 7 ফিট উপরেও লাগানো যাইতে পারে। এরপরে বলা হচ্ছে 3 পিন সুইচ শাটার্ড সকেট। শাটার্ড এই সেন্সে কারণ হচ্ছে এই দেখেন এরকম একটা শাটার দিয়ে দেওয়া থাকে, এবং এটা যেহেতু আপনার স্কার্টিং লেভেলের সুইচ সেহেতু শাটার দেওয়াটাই ভালো। কারণ হচ্ছে আমার বাসায় বাচ্চা কাচ্চা থাকবে, ইনফ্যান্টরা থাকবে, তারা যাতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হয়। আউটলেট শ্যাল বি মাউন্টেড অন এ ওয়াল হাইট অফ 254 মিলিমিটার, যেটা আমি বললাম এরকম 8 থেকে 10 ইঞ্চ ফ্লোর লেভেলের উপরে স্কার্টিং লেভেল। The switch shutter socket outlets are essentially for the safety, in particular for the safety of infants, যেটা বললাম। সরি। Okay. Special case for certain application like computer printers, UPS, IPS, such sockets may be mounted at a higher level for the ease of operation. এরকম কম্পিউটার প্রিন্টার ইউপিএস যদি চালাইতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু উপরেও লাগানো যাবে, কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে একটা স্পেশাল কেস। ওকে, এরপরে যে জিনিসটা বলতেছে socket outlets in exposed places where chances of dripping or falling rainwater exist should not be placed. ওই যে কথাটা বললাম যে ওয়েদার এফেক্ট করতে পারে এমন কোনো জায়গায় সুইচ কিংবা সকেট যেটাই বলেন ইউজ না করাই ভালো। যদি ইউজ করতেই হয় সেক্ষেত্রে ওয়েদার প্রুফ, ওয়াটার প্রুফ সুইচ ইউজ করতে হবে, এবং সেই ক্ষেত্রে এরকম একটা ওয়েদার প্রুফ বক্স যেটা ব্যাকেলাইট, অ্যাক্রিলিক অথবা প্লাস্টিক ম্যাটেরিয়ালের এরকম জিনিস দিয়ে কভার থাকতে হবে। আচ্ছা, এরপরে 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা বলতেছে ইফ দ্য বিডিবি অর এসডিবি ফ্রম হুইচ 3 পিন সুইচড সকেট রিসিভস পাওয়ার is at a significant distance away and the load connected to the sockets needs special care, an additional cutout box or circuit breaker box may be placed adjacent to the socket. এখানে যেটা বলা হচ্ছে 3 পিন সুইচ সকেট বা যে কোনো ধরনের সকেটের কথাই বলেন, 2 পিন 3 পিন, 2 পিনটা ঠিক না, সাধারণত 3 পিন সকেটগুলি, এটা আপনার সাধারণত বাসবার, মানে আপনার বাসবার বলতেছি সাবডিভিশন বোর্ড যেটা আছে সেটা থেকে ডাইরেক্ট এটা লাইনটা টানা হয়। আদার দেন আপনার লাইট এবং ইয়ার ফিক্সচারটা এটা হচ্ছে আপনার ডাইরেক্ট বাসবার থেকে টানা হয় না, এটা একটা ফিডারের মাধ্যমে লাইট এবং ইয়ার থেকে নিয়ে যাওয়া হয় লাইটে এবং ফ্যানে। তো সেই ক্ষেত্রে 3 পিন সকেট যদি খুবই একটা কনসিডারেবল দূরত্বে থাকে আপনার সাবডিভিশন বোর্ড থেকে, এবং যেই কারণে আপনার এই সকেটটা ব্যবহার করতেছেন 3 পিন সকেটটা, সে ফর ইনস্ট্যান্স আমার এসি চালানোর ক্ষেত্রে বা ফ্রিজ চালানোর ক্ষেত্রে, এসি ফ্রিজের জন্য, সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই সুইচের পাশে আলাদা একটা কাট আউট বক্স অথবা সার্কিট ব্রেকার আপনি অ্যাডিশনাল ইউজ করতে পারেন ফর দ্য সেফটি অফ দ্যাট পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট। মানে ওই এসি বলেন বা ফ্রিজই বলেন, সেটার আলাদা একটা সেফটির জন্য এই সুইচটার সাথে আপনি এটার পাশে একটা আলাদা সার্কিট ব্রেকার আপনি ইউজ করতে পারেন। এটা আমাদের এমআইএসটিতে আপনার ক্লাসরুমে আপনি লক্ষ্য করতে পারবেন, আপনার ক্লাসরুমের যে এসি আছে সেটা নিচ বরাবর বা ওটার কাছাকাছি দেখবেন এরকম করে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে। আচ্ছা, দ্য সেন্সিটিভ আইটেম ইন কিচেন ইজ placing 3 pin 13 ampere switch shuttered flat pin socket on the wall of the kitchen. আচ্ছা, কিচেনের ওভেন চালানোর জন্য আমি যেই ধরনের সকেট ইউজ করি সেটা হচ্ছে 3 পিন 13 অ্যাম্পিয়ার সকেট। এই ক্ষেত্রে 3 পিন 10 অ্যাম্পিয়ার আপনি ইউজ করতে পারেন, 15 অ্যাম্পিয়ার ইউজ করলেও দোষ নাই, বাট 13 অ্যাম্পিয়ার ইউজ করাটাই সবচেয়ে বেস্ট। এবং
দুই ধরনের পিন হয়ে থাকে, আপনার রাউন্ড পিনও হইতে পারে, ফ্ল্যাট পিনও হইতে পারে। আমরা ফ্রিজের ক্ষেত্রে যদি চিন্তা করি, ফ্রিজ, তারপরে আপনার ওয়াশিং মেশিন ঠিক না, ফ্রিজ, তারপরে হচ্ছে আপনার ওভেন, এই ক্ষেত্রে আপনারা ফ্ল্যাট পিনগুলি ইউজ করবেন। এবং 15 অ্যাম্পিয়ারের যে সকেটগুলি সেটা সাধারণত ফ্ল্যাট পিন হয় না, সেটা সাধারণত রাউন্ড পিনই হয়। 13 অ্যাম্পিয়ার আপনার ফ্ল্যাট পিনও হইতে পারে, রাউন্ড পিনও হইতে পারে। আচ্ছা, ফ্ল্যাট পিন সকেট এই ক্ষেত্রে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আপনার কিচেন ট্যাপ ওয়াটার থেকে এই সকেটগুলি একটা সেফ ডিস্টেন্সে থাকে। ওকে, দ্য সকেট ফর রেফ্রিজারেটর শ্যাল বি 3-pin 13 অ্যাম্পিয়ার সুইচ শাটার্ড ফ্ল্যাট পিন সকেট। ওই যে কথাটা বললাম, ফ্রিজের ক্ষেত্রে একই, and may be placed at the same level as other socket. For the ease of operation, a 3-pin 13 ampere switch shuttered flat pin socket for this purpose may be placed at the bottom level height of the switchboard, provided it's acceptable in terms of aesthetics. এখন যেটা বলা হচ্ছে এখানে, এই সুইচটা আপনি চাইলে ওই 4 ফিট লেভেলও ইউজ করতে পারেন, স্কার্টিং লেভেলও ইউজ করতে পারেন। সেটা নির্ভর করবে আপনার অ্যাস্থেটিক্সের উপরে এবং আপনার সুইটেবিলিটির উপরে, আপনার কোন জায়গায় লাগাইলে সুবিধা হয় আপনার ফ্রিজের জন্য। 15 অ্যাম্পিয়ার রাউন্ড পিন, যেটা বললাম 15 অ্যাম্পিয়ার যে সকেটগুলি সেটি সবসময় রাউন্ড পিনই হবে, এটা কখনো ফ্ল্যাট পিন হয় না। Socket outlets shall be provided for specially air conditioners and water heater, geyser এবং আগেকার যুগের ইলেকট্রিক্যাল আয়রনের ক্ষেত্রেও ব্যবহৃত, বাট বর্তমানে আর ব্যবহার হয় না। সাধারণত 15 অ্যাম্পিয়ারের যেই সকেটগুলি সেটা আমার এয়ার কন্ডিশন এবং আপনার গিজারের জন্যই রিজার্ভ থাকে। 14 এবং লাস্ট পয়েন্ট যেটা, সকেট শ্যাল গেট ডিরেক্ট কানেকশন ফ্রম বিডিবি অর এসডিবি থ্রো বেকার অর ফিউজ প্রোটেকশন। যে কথাটা বললাম, আমার আউটলেট বা সকেট সবসময় হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসবে এবং তার মাঝখানে অবশ্যই একটা ব্রেকার অথবা প্রত্যেকটা আউটলেটের জন্য আলাদা করে একটা ফিউজ ইউজ করতে হবে। ডিপেন্ডিং অন দ্য assessed requirements, socket may be looped or looped at a socket end. Such grouping shall not exceed 3 numbers of socket in one circuit. এখন সাধারণত রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এই জিনিসটা করা হয় না। আপনি লাইট ফ্যানের মতো সকেটকেও ফিডার থেকে আনতে পারেন, বাট সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 3টার বেশি সকেট যাতে একটা সার্কিটের মধ্যে না থাকে। রেস্ট্রিকশন অন মাউন্টিং সকেট আউটলেটস অন ওয়েট প্লেসেস, এখানে যেটা বলা হচ্ছে, সিম্পলি নো সকেট আউটলেট shall be provided inside bathroom, toilet or any other places where floor may remain wet. এরপর আমরা চলে আসতেছি নাম্বার অফ সকেট আউটলেটস ইন এ রুম অর ইন এ বিল্ডিং। Sufficient number of 3-pin 13 ampere switch shuttered flat pin sockets outlets shall be provided and arranged around the building to cater to the actual requirement of the occupancy. মানে সোজা বাংলা কথায়, যতগুলি প্রয়োজন ততগুলি লাগাবো, বেশি লাগাইলে আপনার ওভারঅল কস্ট বেড়ে যাবে। In this regard, special consideration need to be given on the possible location of computer and other office equipments. আচ্ছা, জেনারেল কেসে আমরা কিছু কিছু সকেট তো আমরা দিয়ে দিব রুমের মধ্যে যে জায়গাগুলিতে প্রয়োজন, বাট আপনার এই ক্ষেত্রে ক্লায়েন্টের একটা বিষয় খেয়াল রাখতে হবে, তাদের কেটারিংয়ের উপরে যে আপনার তারা যদি কোনো স্পেশাল ইনস্ট্রুমেন্ট বা চালাইতে হয় সেই জিনিসটাও কনসিডারেশনে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার আলাদা সুইচ অথবা সকেটের লাইনের ব্যবস্থা রাখতে হবে। আচ্ছা, The number of socket outlets in a building depends upon the specific requirement of the occupants, যেটা বললাম, and the type of the building, কোন ধরনের বিল্ডিং। রেসিডেন্সিয়ালে অবশ্যই আমার নাম্বার অফ সকেট কম হবে, অফিস ওয়ার্কস্পেস অথবা আপনার ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা, ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং দ্য মিনিমাম গাইডলাইন্স আর গিভেন ইন দ্য ফলোয়িং চার্ট। এর পরের স্লাইডে আমরা দেখব কয়টা করে সকেট একেবারে না দিলেই নাই
সেই অ্যামাউন্ট আমরা দেখব shall be used to determine the required number of 13 ampere switched flat pin shutter socket outlets when actual requirement cannot be ascertained. এটা হচ্ছে এর পরের স্লাইডে যেই নাম্বারগুলি দেখবো এটা জাস্ট একটা গাইডলাইন, মানে মিনিমাম এই কয়টা দেওয়া ভালো, বাট এটা ম্যাক্সিমাম নাম্বার কত হবে সেটা কমপ্লিটলি ইউজারের প্রেফারেন্সের উপর নির্ভর করে। সো এই চারটা খেয়াল করলে দেখতে পারবেন আপনার কয়টা করে সকেট আপনার দেওয়া ভালো প্রত্যেকটা রুমে, সেখানে দেওয়া আছে। বেডরুমের জন্য আপনি 2টা ইউজ করতে পারেন, লিভিং রুমে 3টা। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেডরুমে যদি আপনি পিসি ইউজ করতে চান তাহলে একটু বাড়বে, অথবা পিসি না ইউজ করতে চাইলে কমবে। লিভিং রুমে আপনার টিভি, কয়টা টিভি থাকবে সেটার উপর নির্ভর করতেছে। বা বেডরুমে যদি আপনি এক্সটার্নাল কোনো লাইটিং যেটার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই লাগে সেরকম যদি ইউজ করতে চান তাহলে নাম্বারটা আর কি ভ্যারি করবে, মোট কথা হচ্ছে সেটা। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এয়ার কন্ডিশনের জন্যে প্রত্যেক রুমে একটা করে 15 অ্যাম্পিয়ার সকেট দিয়ে রাখতে হবে, আইদার ইউজ হোক বা না হোক। কারণ ইউজারের মাইন্ড ফিউচারে আপনার চেঞ্জ হইতে পারে, তখন যদি সে আবার সকেট চায় সেই ক্ষেত্রে আপনাকে এটা প্রিডিটারমাইন করে রাখতে হবে যে আগের থেকেই আপনি এয়ার কন্ডিশনের জন্যে কয়েকটা, মানে প্রত্যেক রুমে একটা করে এরকম সকেট দিয়ে দিবেন। সো এই ছিল আমার সকেট নিয়ে কথাবার্তা। এরপরে আমরা চলে আসতেছি এয়ার কন্ডিশন, লিফট, এলিভেটরস। So central air conditioning, this is the most common type of cooling system as it is the most preferable for larger homes due to its ability to cool efficiently. যদি কোনো বড় রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়ে থাকে তাইলে আলাদা আলাদা এসি ইউনিট না কিনে আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং অথবা এইচভ্যাক ইউনিট ইউজ করাই ভালো। যদিও এই প্র্যাকটিসটা বাংলাদেশে এখনও নাই, বাট এটার এফিসিয়েন্সিটা আসলেই অনেক বেশি। It is a system in which air is cooled at a central location and distributed to different rooms or spaces by one or more fans or ductworks. সো এই ক্ষেত্রে আপনার এয়ার যেটা এখানে একটা দেখেন এই চিত্রের মধ্যে দেখবেন এয়ার কন্ডিশনিং ইউনিট আলাদা একটা ইউনিট থাকে, পুরা বাসাতে যেই পরিমাণ এয়ার সার্কুলেট হবে সেটা এখানেই কন্ডিশনড হবে। এরপর সেই এয়ারটা এরকম ডাক্ট অথবা এরকম ফার্নেসের মাধ্যমে, ডাক্টের মাধ্যমে পুরো বাসায় সার্কুলেট করবে এবং কোন ডিরেকশনে সার্কুলেট করবে সেটা আমরা নির্ধারণ করব এটার মাঝখানে বিভিন্ন ফ্যান দিয়ে। এরকম ফ্যান দিয়ে দিয়ে এয়ারের ফ্লোয়ের ডিরেকশনটা আমি কন্ট্রোল করতে পারি। সেন্ট্রাল এয়ার কন্ডিশনার্স সার্কুলেট এয়ার থ্রো সাপ্লাই অ্যান্ড রিটার্ন ডাক্টস। এরকম একটা সাপ্লাই ডাক্ট থাকবে, এরকম একটা মানে একটা সাইক্লিক প্রসেস। আপনার কন্ডিশনিং ইউনিট থাকবে, ডাক্ট থাকবে, এটা হচ্ছে আপনার ইভাপোরেটর বা আপনার মনে করেন আপনার রুমের কথাই বলেন, সেখান থেকে আপনার কন্ডিশন ইউনিটে ব্যাক করবে, মানে এই এয়ারটাই এটার ভিতরে সার্কুলেট করতে থাকবে। সাপ্লাই ডাক্টস অ্যান্ড রেজিস্টার হুইচ আর ইন দ্য ওয়াল অর ফ্লোরস ক্যারি কুলড এয়ার ইনটু দ্য হোম। দেন ওয়ান্স দ্য এয়ার becomes warm, it circulates back into the supply ducts and registers where it will be then transported back to the air conditioner. যে কথাটা বললাম, এই হচ্ছে আপনার কন্ডিশনিং ইউনিট আর এই হচ্ছে আপনার রুম। সো এখান থেকে আপনার কন্ডিশন ইউনিট থেকে কুল এয়ার বের হবে, সেটা রুমে যাবে, রুমের থেকে রুমে মানুষজন থাকবে বা রুমের ইন্টারনাল টেম্পারেচারের কারণে এই কুল এয়ারের টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। সো এই রুম থেকে যখন ওয়ার্ম এয়ার বের হবে সেটা আবার আপনার কন্ডিশনিং ইউনিটে যাবে, কন্ডিশনিং ইউনিট এই ওয়ার্ম এয়ারটাকে ঠান্ডা করবে, করে কনসিকুয়েন্টলি কুল এয়ারে পরিণত করে আবার রুমের মধ্যে পাঠাবে। সো এই গেল একটা বেসিক ধারণা আপনার মানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং কীরকম হইতে পারে। এবং বাইরের দেশগুলিতে বা ফরেন কান্ট্রিগুলিতে সাধারণত দেখবেন আপনার ইন্ডিভিজুয়াল এয়ার কন্ডিশন ইউনিট তারা ইউজ করে না, তারা এরকম একটা থার্মোস্ট্যাটের মাধ্যমে পুরো রুম বা পুরো বাসার টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। সো এই তো গেল হচ্ছে আমার এয়ার কন্ডিশনিং, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং। ওকে, ইনস্টলিং এ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম রিকোয়ার্স এ লট অফ প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন as sizing is crucial to the functionality of the system. If the system of wrong size is installed, even
even if it's energy efficient, the utility cost will be more than they should be. আচ্ছা, এখন সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং এতই সেন্সিটিভ যে এটার জন্য আলাদা একটা গ্রুপ অফ সার্ভিসেস ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্ট করা থাকে, তাদেরকে এইচভ্যাক ইঞ্জিনিয়ার বলে। সো এই কথাটা যেহেতু উঠলো, তাইলে আমরা একটু বলে নিই যে সাধারণত একটা ডিজাইন করতে আমার কীরকম থাকে, আপনাদের হয়তো জানা থাকার কথা। প্রথমে আপনার ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্টের সাথে যেই ব্যক্তি সবার প্রথমে তার সাথে কথা বলে সেটা হচ্ছে আপনার আর্কিটেক্ট থাকে, আপনারা যেটা হবেন। সো আর্কিটেক্টের আন্ডারে গ্রুপ অফ ইঞ্জিনিয়ার কাজ করে, তার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে আপনার সার্ভেয়র ওর সয়েল টেস্টার। সে সাইট সার্ভে করবে, সয়েলের টেস্টিং করবে যে আসলে এই লোকেশন আপনার যেই রিকোয়ারমেন্টের সে স্ট্রাকচার চাচ্ছে সেটা ইয়ে করতে পারবে নাকি, হ্যান্ডেল করতে পারবে নাকি। এরপর আপনার থাকে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এরপরে থাকে হচ্ছে আপনার সার্ভিসেস ইঞ্জিনিয়ার, আর লাস্টলি থাকে হচ্ছে হোম অটোমেশন। সো সার্ভিসেস ইঞ্জিনিয়ার আবার হচ্ছে তিন ধরনের, একজন হচ্ছে ইলেকট্রিক্যাল, একজন হচ্ছে এইচভ্যাক, আরেকজন হচ্ছে প্লাম্বিং অ্যান্ড ফায়ার ফাইটিং। সো এই তিন ধরনের সার্ভিসেস ইঞ্জিনিয়ার, তিন ধরনের ইঞ্জিনিয়ার মিলে হচ্ছে আপনার মূলত সার্ভিসেস ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্টটা এটা গঠন করা হয়। এরপরে আলাদা, এটা সাধারণত বাংলাদেশে এতটা এখনও প্রেভেলেন্ট না, সেটা হচ্ছে হোম অটোমেশনের জন্য আলাদা একজনকে অ্যাপয়েন্ট করা যাইতে পারে। সো বেসিকলি দেখেন আপনি খেয়াল করে যে আপনার এয়ার কন্ডিশনিং বা হিট ট্রিটমেন্টের জন্য আলাদা এক ধরনের ইঞ্জিনিয়ার বা আলাদা এক ধরনের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এখানে আছে, সেটাকে আমরা এইচভ্যাক ইঞ্জিনিয়ারিং বলতেছি। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা কী পরিমাণ সেন্সিটিভ। এবং এখানে একটা কথা বলা আছে যে যদি আপনি ইচ্ছা করে রং সাইজও লাগান এবং সেটা যদি এনার্জি এফিসিয়েন্টও হয়, কিন্তু আপনি গিয়ে লং রানে দেখবেন যে আপনার ইউটিলিটি কস্ট অনেক বেড়ে যাচ্ছে। সো a typical central air conditioning system has two part or split system. সো আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে না গিয়ে যদি একবারে রুডামেন্টারি বা বেসিক লেভেলের কথাই চিন্তা করি, আমাদের বাসায় বাড়িতে অবশ্যই স্প্লিট এসি আছে। স্প্লিট এসি, এটার নাম স্প্লিট এয়ার কন্ডিশনিং কারণ হচ্ছে এটার মধ্যে দুইটা ইউনিট থাকে। সাধারণত উইন্ডো টাইপ যে এসিটা সেটার মধ্যে আপনার কন্ডিশনিং ইউনিট যেটা বলেন, অ্যান্ড হচ্ছে আপনার ফ্যান, অথবা আপনার কন্ডিশনিং ইউনিটের মধ্যে আপনার কম্প্রেসার থাকে, এবং এই পাশে আপনার যে আপনার ইনডোরে যেটাতে আপনার ফ্যান ইউনিটই বলে, এই ফ্যান ইউনিট দুইটা একসাথে মার্জ করা থাকে। বাট স্প্লিটের কেসে, স্প্লিট এয়ার কন্ডিশন বা স্প্লিট এসির ক্ষেত্রে দেখবেন আপনার কন্ডিশনিং ইউনিটটা বাইরে থাকে আউটডোর ইউনিট হিসেবে, এবং ফ্যান এবং আপনার যে ইউনিটটা থাকে টেম্পারেচার কন্ট্রোল ইউনিটটা সেটা আপনার ভিতরে থাকে। এবং নামটা স্প্লিট কারণ হচ্ছে আপনার এই উইন্ডো টাইপ এসিটাকে আপনি যদি দুইটা ভাগে স্প্লিট করেন দুই ইউনিটে, তাইলে আমরা এই স্প্লিট এসিটা পাচ্ছি। সিমিলারলি একইভাবে আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংটা এরকম একটা স্প্লিট সিস্টেম ফলো করে, যেখানে আপনার কন্ডিশনিং ইউনিটটা আলাদা থাকে এবং আপনার এয়ার ফ্লো বা ফ্যান ইউনিট যেটা বলতেছি সেটা আপনার আলাদা থাকবে। আচ্ছা, the outdoor unit which contains the condenser coil, compressor, electrical components and the fan. এই ফ্যান বলতে হচ্ছে কম্প্রেসর ফ্যানের কথা বলতেছি। The evaporator coil which is usually installed on the top of the gas furnace inside the home. এর আগের স্লাইডটায় গেলে আপনি খেয়াল করবেন, এর যদি একটু আগে চলে যাই, সো এখানে গেলে আপনি দেখবেন যে আপনার যে এটা হচ্ছে আপনার আউটডোর কন্ডিশনিং ইউনিট। এখানে আপনার কম্প্রেসর কয়েল থাকে, তারপরে হচ্ছে আপনার কম্প্রেসর ফ্যান থাকে,
আর যে ইভাপোরেটর কয়েলটা থাকে সেটা হচ্ছে এরকম একটা গ্যাস ফার্নেস থাকে আপনার বাসার জন্যে, সেই গ্যাস ফার্নেসের মধ্যে আপনার ইভাপোরেটর কয়েলটা থাকবে। ওকে, a series of pipes or refrigeration line connecting the inside and outside equipment। একটা রেফ্রিজারেশন লাইন দিয়ে আপনার ইনসাইড আর আউটসাইড ইকুইপমেন্টের মধ্যে কানেকশন থাকবে, সেটা হচ্ছে আপনি এখানে গেলে দেখতে পারবেন। এই যে এই জিনিসটাকে আমি বলতেছি হচ্ছে রেফ্রিজারেশন লাইনটা, যেটা হচ্ছে আপনার এই কন্ডিশন ইউনিট থেকে ফার্নেসে যাওয়া পর্যন্ত যাতে বাতাসটা ঠান্ডা থাকে সেই বিষয়ে এইখানে আপনার কিছু রেফ্রিজারেশন কয়েল দেওয়া হয়। রেফ্রিজারেন্ট দ্য সাবস্টেন্স in the refrigeration lines that circulates through the indoor and outdoor unit। এই রেফ্রিজারেশন লাইনের মধ্যে আপনার রেফ্রিজারেন্ট ইউজ করা হয়, যেটা কি করে আপনার এই বাতাসটাকে ঠান্ডা করে। রেফ্রিজারেন্ট কোন জিনিসটা, সোজা বাংলা কথায় বাংলাদেশে যেটা বলে এসির গ্যাস শেষ হয়ে গেছে, এই যে গ্যাসটা যে ভরায় এসির মধ্যে সেটাই হচ্ছে আমার এসির রেফ্রিজারেন্ট। এটা হচ্ছে আপনার বাতাসটাকে ঠান্ডা করার যে ক্যাপাবিলিটিটা। সো আপনার যদি একবার সিম্পলি চিন্তা করি, আপনার এরকম একটা কম্প্রেসর পাম্প থাকবে, এটার পরে এর মাঝখানে তো আপনার এটা হচ্ছে আপনার রুম। সো এই কম্প্রেসর পাম্প আর এই মাঝখানে যে লাইনটা, এটার মধ্যে এরকম একটা কয়েল থাকে। এই কয়েলের মধ্যে দিয়ে আপনার রেফ্রিজারেন্টগুলি ফ্লো করে, এবং এই রেফ্রিজারেন্টটা ফ্লো করায় কিভাবে, সেটার জন্য আলাদা একটা পাম্প থাকে। এই পাম্পটা দিয়ে এই রেফ্রিজারেন্টটা এই কয়েলটার মধ্যে দিয়ে ফ্লো করায়। সো এই কয়েলটা ঠান্ডা থাকলে এটার এই ডাকটার মধ্যে দিয়ে যে এয়ারটা থাকবে সেটার সাথে এই কয়েলের কন্ট্যাক্টে এসে এই এয়ারটাও ঠান্ডা হয়ে যাবে। সো এই তো গেল। এরপরে বলা হচ্ছে ডাক্টস দ্যাট সার্ভ অ্যাজ এয়ার টানেলস টু ভেরিয়াস স্পেসেস ইনসাইড দ্য হোম। ডাক্টের কাজ কি সেটা আমি বলেই ফেলছি, এই ডাক দিয়ে বাতাস পাস করবে এবং এটার মধ্যে এয়ার টানেল, এটার মধ্যে দিয়ে ভেরিয়াস জায়গায় এরকম ভেন্টিলেশন থাকবে যেখান দিয়ে আপনার কুল এয়ারটা যাইতে পারে। থার্মোস্ট্যাট ইউজ করা হয় যেটা দিয়ে আমি টেম্পারেচারটাকে কন্ট্রোল করব, সেটার কথা আগেই বলছি। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার স্প্লিট এয়ার কন্ডিশনিং। A split air conditioner consists of an outdoor unit and an indoor unit, যেটা বললাম। The outdoor unit is installed on or near the exterior wall of the room that you wish to cool। মানে যেই রুমের মধ্যে আপনার ইনডোর ইউনিটটা থাকবে সেটার খুব কাছাকাছি যে আউটডোর যে ওয়ালটা আছে সেটার আউটডোরেই আপনার আউটডোর ইউনিটটা সাধারণত কানেক্ট করা হয়। Like central air conditioning system, this system have outdoor compressor, condenser অ্যান্ড ইনডোর হ্যান্ডলিং ইউনিট। সো এই জিনিসটা হচ্ছে একটা সিম্পলিফাইড সেন্ট্রাল কন্ডিশনিং ইউনিটের মতো। এটার আউটডোর ইউনিটের মধ্যেই আপনার এরকম কম্প্রেসর কন্ডেন্সার থাকবে। ইনডোর ইউনিটের মধ্যে আপনার ইনডোর হ্যান্ডলিং ক্যাপাবিলিটি হ্যান্ডলিং ইউনিট যেটা, সেই বিষয়টা থাকবে। স্প্লিট এয়ার কন্ডিশনার ইজ ইনস্টলড টু কুল ইন্ডিভিজুয়াল রুম অফ এ হাউস। স্প্লিট এয়ার কন্ডিশনার একটা রুমকেই সাধারণত সাফাইজ করে, যে ক্ষেত্রে আপনার সেন্ট্রাল এয়ার কন্ডিশন কি করে পুরো বাসাটাকেই সে ঠান্ডা করতেছে। মেনি ডাক্টলেস মিনি স্প্লিট সিস্টেম ক্যান হ্যাভ অ্যাজ মেনি অ্যাজ 4 ইনডোর হ্যান্ডলিং ইউনিটস হুইচ আর অল কানেক্টেড টু দ্য আউটডোর ইউনিট। আচ্ছা, এই স্প্লিট এয়ার কন্ডিশনের একটা স্পেশাল টাইপ হচ্ছে যেখানে আপনার একটা আউটডোর ইউনিট থাকবে কিন্তু এরকম ইনডোর ইউনিট, এটাকে আমি ইনডোর ইউনিট বলতেছি, যেটা আমার বাসার ভিতর থেকে দেখতে পারেন সেটা হচ্ছে ইনডোর ইউনিট, আর বাইরে এটা হচ্ছে আমার আউটডোর ইউনিট। সো একটা আউটডোরের সাথে আপনার 3-4টা এরকম ইনডোর ইউনিট ইউজ করা যাইতে পারে, বাট দ্যাট ইজ এ স্পেশাল কেস। ইচ জোন হ্যাজ ইটস ওন থার্মোস্ট্যাট। সেই ক্ষেত্রে যেটা করা হবে, প্রত্যেকটা ইনডোর ইউনিটের জন্য আলাদা করে থার্মোস্ট্যাট থাকবে, অ্যালাউইং টু অ্যাডজাস্ট দ্য টেম্পারেচার ফর ইচ রুম অ্যাকর্ডিংলি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রত্যেকটা রুমের জন্য আলাদাভাবে যাতে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এরকম একটা কন্ডিশন থেকে যদি আমি বিভিন্ন রুমে বিভিন্ন স্প্লিট
মানে ইনডোর ইউনিট লাগায় যদি কাজ চালাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটার সাথে স্প্লিট এয়ার কন্ডিশন আর আমার সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে কি পার্থক্যটা থাকলো? পার্থক্যটা হচ্ছে এই জায়গাটাতে যে আমার স্প্লিট এয়ার কন্ডিশন বা সেন্ট্রাল এয়ার কন্ডিশনে কোনো ইনডোর ইউনিট এরকম থাকে না। সেখানে আপনার ইনডোর যেই ইউনিটটা আপনি কন্ট্রোল করেন সেটা হচ্ছে আপনার এয়ার ডাক্টের মাধ্যমে বাতাসটা ফ্লো করবে, এবং সেই ক্ষেত্রে যদি আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, পুরো বাসার জন্য একবারে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, আলাদা আলাদা রুমের জন্য টেম্পারেচার কন্ট্রোল করার কোনো ওয়ে নাই। বাট এই ক্ষেত্রে এই স্পেশাল স্প্লিট টাইপ এসির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা আলাদা রুমের জন্য আলাদা আলাদা ভাবে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন। এই কথাটাই বলা আছে, দিস ইজ স্পেশালি অ্যাডভান্টেজিয়াস ইফ ইউ ওয়ান্ট টু কুল অনলি এ পার্টিকুলার পার্ট অফ দ্য হাউস। বাকিগুলি আপনি অফ করে রাখলেও হবে। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে উইন্ডো এয়ার কন্ডিশনিং। এ উইন্ডো এয়ার কন্ডিশনার ইজ এ কম্প্যাক্ট ইউনিট কুলিং অনলি ওয়ান পার্টিকুলার রুম। এটা কখনোই মোর দেন ওয়ান রুম আপনার কুল করতে পারবে না। কম্প্যাক্ট এই সেন্সে কারণ হচ্ছে এটার ইনডোর ইউনিট আউটডোর ইউনিট যেটাই বলেন দুইটা একটার মধ্যে একটা কেসিংয়ের মধ্যে ইনকর্পোরেট করা। দিস সিস্টেম ইজ ইনস্টলড ইন দ্য উইন্ডো অফ এ রুম, সেই জন্যই নামটা দেওয়া হয়েছে উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনিং। এখন সাধারণত উইন্ডোর মধ্যে ইনস্টল করা হয় না, দেয়ালের মধ্যে আলাদা আপনার গ্রুভ কেটে সেটা আপনার এখানে ইনস্টল করা হয়। উইন্ডো এয়ার কন্ডিশনার এক্সট্রাক্টস হিট অ্যান্ড ময়েশ্চার ফ্রম দ্য রুম এয়ার কুলিং অ্যান্ড ডিহিউমিডিফাইং দ্য এয়ার। এটা কি করে? এটা শুধু উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন না, বাকি সব এয়ার কন্ডিশনিংয়ের জন্যই সত্যি। আপনার রুমের ভিতর হিট এবং ময়েস্ট যে এয়ারটা আছে সেটা আপনার কন্ডিশন করে কুল এবং একটা ডিহিউমিডিফাইড এয়ার এটার মধ্যে পাস করে দেয়। দিস টাইপ অফ ইউনিট আর বেস্ট ফর দোজ হু লিভ ইন small spaces. It would not be ideal for larger home as it does not cool efficiently in that kind of environment. যেহেতু আগেই বলে রাখছি যে এটা অ্যাট এ টাইম একটা রুমকেই কুল করতে পারে, সেহেতু এটা স্মল স্পেসের জন্যই বেশি অ্যাপ্লিকেবল। এবং বড় রুমের ক্ষেত্রে যদি আপনি লাগান তাইলে আপনার রুমটাকে ঠিকমতো ঠান্ডা করতে পারবে না, প্লাস যদি ঠান্ডা করতেও পারে অনেক টাইম লাগে। এরপরে একটা স্পেশাল টাইপ অফ এয়ার কন্ডিশনার যেটাকে আমরা বলতেছি পোর্টেবল এয়ার কন্ডিশনার। পোর্টেবল এয়ার কন্ডিশনার আর কনসিডার্ড অ্যাজ দ্য নেক্সট জেনারেশন অফ এয়ার কন্ডিশন নেক্সট জেনারেশন অফ উইন্ডো ইউনিট। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা জেনারেশন হবে। This type of air conditioning unit take air from the room, cools it and then directs it back into the room. একই জিনিস, the unit then vents any warm air outside by means of an exhaust hose that is installed in a window. So আমার যে ইয়েটা আছে এইখানে দেখেন এই উইন্ডো টাইপ এসিটার ক্ষেত্রে দেখবেন এই এসিটার কিছু অংশ আপনার রুমের ভিতরে থাকবে এবং একটা পার্ট রুমের বাহিরে থাকবে। এখন পোর্টেবল এয়ার কন্ডিশনারের সাথে এটাই পার্থক্য যে পোর্টেবল এয়ার কন্ডিশনারটা আপনার পুরাটাই রুমের ভিতরে থাকবে, রুমের ওয়ার্ম এয়ারটাকে নিয়ে সে কুল এয়ার রুমের মধ্যে সাপ্লাই দিবে। বাট এই ওয়ার্ম এয়ার যেটা অতিরিক্ত ওয়ার্ম এয়ার সেটা সে এক্সস্ট করবে কিভাবে? বাইরে এরকম একটা পাইপের সাথে কানেক্ট করা থাকবে আপনার আউটডোরে, যাতে এই ওয়ার্ম এয়ারটা এই দিক দিয়ে ভেন্ট হয়ে বাইরে চলে যেতে পারে। সো এই হচ্ছে আমার পোর্টেবল এয়ার কন্ডিশনার। আচ্ছা, এখানে আরেকটু বলা আছে লাইক উইন্ডো এয়ার কন্ডিশনিং ইউনিটস পোর্টেবল এয়ার কন্ডিশনার্স আর ডিজাইন টু কুল অনলি ওয়ান রুম। They are easy to install, versatile and an affordable option. The probability of air conditioner makes staying cool on hot summer day that much easier. So এখানে অ্যাডভান্টেজ হচ্ছে এটা পোর্টেবিলিটি, ইনস্টলেশনটা অনেক সহজ। এই দেখেন এখানে আপনার একটা চিত্র দেওয়া আছে, মানে এটা ডায়াগ্রাম দেওয়া আছে কীরকম দেখতে হয় আপনার পোর্টেবল এয়ার কন্ডিশনারটা। দেখেন এয়ার কন্ডিশনার পুরো ইউনিটটাই ভিতরে থাকে, এরকম একটা ডাক্টের মাধ্যমে আপনার হট এয়ারটা বাইরে সে ভেন্ট করে দেয়।
বাট এই ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। এই এয়ার কন্ডিশনগুলির সাধারণত লাইফ টাইম অনেক কম হয়। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। পোর্টেবিলিটি থাকা সত্ত্বেও এটার আপনার লাইফ টাইম কম হয় কম্পেয়ার টু আপনার স্প্লিট এসি অর উইন্ডো এসি। সো এই গেল আমার এসি নিয়ে একটা বিশদ ধারণা। আরেকটা জিনিস যেটা এই স্লাইডে বলা নেই সেটা একটু বলে রাখা ভালো। এসির আমার কুলিং ক্যাপাবিলিটি, সেটা আমার এসির যে এনার্জি সেটা আমি হিসাব করি টনের উপর। এখন সাধারণত বাংলাদেশে 1 টন পাওয়া যায়, রেসিডেন্সিয়াল ইউজের ক্ষেত্রে 1.5 টন পাওয়া যায়, 2 টন পাওয়া যায়। এবং সাধারণত আপনার ইউজার ম্যানুয়ালে এই স্পেসিফিকেশনটা এরকম টন দিয়ে দেওয়া থাকে না, এটা দেওয়া থাকে ইন টার্মস অফ বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। সো এই কনভার্সনটা একটু বলে দিই। 1 টনের জন্য এটা হচ্ছে 12,000 বিটিইউ, 1.5 টনের জন্য 18,000 বিটিইউ, 2 টনের জন্য 24,000 বিটিইউ। সো এটা দেখলে আপনি একটা বেসিক ধারণা করতে পারবেন যে কোন রুমের জন্য আপনার কয় টন এসি হইলেই যথেষ্ট। ফর ইনস্টেন্স আপনার যদি 10 ফিট বাই 10 ফিট একটা রুম হয়, সেই ক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 টন ইউজ করলেই সাফিসিয়েন্ট। বাট আপনার রুমের সাইজটা যদি একটু বড় হয়, যেমন 20 ফিট বাই 20 ফিট যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি 2 টনের ক্ষেত্রে যাইতে পারেন। সো এই ছিল এসি নিয়ে একটা ধারণা। এরপর আমরা চলে যাব লিফটের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম যে লিফটটা আছে সেটাকে বলতেছি হচ্ছে আমি প্যাসেঞ্জার লিফট। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ লিফট দ্যাট ক্যান বি ফাউন্ড ইন অলমোস্ট এনি টাইপ অফ বিল্ডিং দ্যাট হ্যাজ মোর দেন 6 floors. Passenger lift comes in different size and correspond to the specific passenger load. সো প্যাসেঞ্জার লিফট হচ্ছে সবচেয়ে কমন ফর্ম অফ লিফট এবং সাধারণত এটা বিএনবিসিতে মনে হয় উল্লেখ করা আছে কোনো জায়গায়, আমার এই সময় মনে পড়তেছে না। আপনার G+5 যদি কোনো আপনি বিল্ডিং কনস্ট্রাক্ট করেন, সেখানে মাস্ট আপনার প্যাসেঞ্জার এলিভেটর থাকতে হবে। G+5 অর G+4 দুইটার মধ্যে যে কোনো একটা, এবং মোস্ট প্রবাবলি মনে হয় G+5। গ্রাউন্ড প্লাস 5 যদি আপনি কোনো বিল্ডিং ডিজাইন করেন, সেটার মধ্যে মাস্ট আপনার প্যাসেঞ্জার লিফট থাকতে হবে। এটা সাইজ কীরকম হবে সেটা আপনার প্যাসেঞ্জার লোডের উপর নির্ভর করবে। যেমন মনে করেন আমার এডুকেশনাল ইনস্টিটিউট এমআইএসটির কথাই চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার লিফটের সাইজ বড় হবে। বাসা বাড়ির ক্ষেত্রে অ্যাট এ টাইম লিফটের মধ্যে অত বেশি জন ওঠে না, হায়েস্ট গেলে 3 জন 4 জন ওঠে, সেই জন্য আমার এই লিফটটা ছোট হলেও হবে। অ্যারাউন্ড 800 কেজির লিফট, 800 কিলোগ্রাম লোডের লিফট হলেই হয়ে যায়। এবং ফ্রেটার লিফট আছে, আপনার কার্গো লিফট যেটাকে বলতেছে, সেটা আপনার অ্যারাউন্ড 2 টন কিংবা 1 টন এরকম ওয়েট ক্যারি করতে পারে। সো এর পরের যেটা আসতেছে সেটাকে আমি বলছি কার্গো লিফট। কার্গো লিফটস আর ইউজ টু ট্রান্সপোর্ট heavy items away and are often dedicated for this function to cut down on foot traffic. Cargo lifts are common in commercial establishments such as store, restaurant, office, and are installed in a different shaft away from the common work area. আচ্ছা, কার্গো লিফট হচ্ছে এটা প্যাসেঞ্জার ক্যারি করার জন্য না, এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মালামাল ক্যারি করার জন্য। এটাকে ফ্রেটার লিফট, সরি সো এরপরে যদি আসি ডাবল পারপাস লিফট অথবা ডুয়াল পারপাস লিফট। ডাবল পারপাস লিফটস আর ডিজাইন ফর বোথ প্যাসেঞ্জার অ্যান্ড কার্গো। কমন ইন রেসিডেন্সিয়াল বিল্ডিংস, হসপিটাল, office building. These lifts are often wide and have large capacity to suit different types of load. They are also often designed
to accommodate handicapped passenger, which means they come with feature like non-slip floor. আচ্ছা, ডাবল পারপাস লিফট কোনগুলি? সাধারণত আমার এমআইএসটির যে লিফটটা আছে সেটা ডাবল পারপাস লিফট। এই ক্ষেত্রে আপনি এটাতে প্যাসেঞ্জারও ক্যারি করতে পারেন, কার্গোও ক্যারি করতে পারেন। হসপিটালের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দেখা যায়, কারণ হসপিটালে আপনার এই লিফটগুলিতে আপনার নর্মাল প্যাসেঞ্জারও উঠতে পারে, অথবা আপনার স্ট্রেচার টেচার নিতে হইলেও এই লিফটের মধ্যে যাতে একটা স্পেশিয়াস এনভায়রনমেন্ট থাকে সেইভাবে এই লিফটটা তৈরি করা হয়। এছাড়াও হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্যও এই লিফটটা ব্যবহার করা হয়। এটা বাংলাদেশে নাই, ফরেনে তারা ইউজ করে, যদি কোনো মাল্টি লেভেল স্টোরিতে করতে হয়, যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য এই লিফটটা ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে এটার কিছু ফিচার আছে, এরকম নন স্লিপ ফ্লোর ম্যাট দেওয়া থাকে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য। এছাড়াও থাকবে হচ্ছে আপনার মনে করেন থাকতে পারে হ্যান্ডিক্যাপ সাপোর্ট বার, ইজি টু রিচ ইমার্জেন্সি সিস্টেম, অথবা লিফটের বাটনগুলি এরকম স্পেসিফিক সিস্টেম থাকে, এগুলি হ্যান্ডিক্যাপ ফ্রেন্ডলি করার জন্য। এরপরে যেটা আসতেছে রেসিডেন্সিয়াল লিফট, অলসো কল ডোমেস্টিক লিফট। দিজ আর ডিজাইন টু মুভ প্যাসেঞ্জার অ্যামং ডিফারেন্ট ফ্লোরস ইন রেসিডেন্সিয়াল সেটিং and are built either inside or outside the home. আচ্ছা, residential elevators are smaller than regular elevators and are often built to accommodate up to 3 people at a time. A special type of residential lift is the stairway lift, which is common in homes where someone in the family has a problem with independent mobility. আচ্ছা, ডোমেস্টিক লিফট রেসিডেন্সিয়াল লিফট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এটা আপনার বাসার ভিতরেও থাকতে পারে অথবা বাইরেও থাকতে পারে। বাইরে থাকতে পারে ইন দ্য সেন্স হচ্ছে আপনার বাসার সব ফ্ল্যাটের লোকজন যাতে ইউজ করতে পারে, অথবা যদি আপনি ডুপ্লেক্স বিল্ডিং অথবা ট্রিপ্লেক্স বিল্ডিং করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনার এই ধরনের লিফট আপনি বাসার ভিতরে ইউজ করতে পারেন। বাট ওই যে কথাটা বললাম, এইখানে সাধারণত 3 থেকে 4 জনের বেশি লোক এট এ টাইম উঠতে পারে না। আবার আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে এরকম হ্যান্ডিক্যাপ ফ্যামিলি মেম্বার বা হ্যান্ডিক্যাপ পিপলের জন্য এই লিফটটা বাসার ভিতরে ইউজ করা যাইতে পারে। দিস টাইপ অফ লিফট ইজ ইনস্টলড অ্যালং উইথ দ্য এক্সিস্টিং স্টেয়ারকেস অ্যান্ড ফলোজ দ্য শেপ অফ দ্য স্টেয়ার। ইট ক্যান অলসো বি কনস্ট্রাক্টেড ইনসাইড অর আউটসাইড দ্য হোম and can be remotely controlled. সো এই যে ইন্ডিপেন্ডেন্ট মোবিলিটি, যাদের মোবিলিটির সমস্যা আছে তাদের জন্য এই লিফটটা ব্যবহার করা যাইতে পারে। এবং সাধারণত আপনার লিফটটা কি হয়, এরকম একটা ভার্টিক্যাল অ্যাক্সিসে উপর নিচ করে, এই ধরনের লিফটটা এরকম একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিসে মুভমেন্ট করে, মানে একটা স্টেয়ার কেসকে ফলো করে। এরপরে কাস্টম লিফট আছে, অলসো কল বেসপোক লিফট। এটা হচ্ছে একেবারে আপনার বেসপোক, যেটাকে বলা হচ্ছে আপনার কাস্টমাইজ করে এই লিফটটা বানাইতে পারবেন। দিজ আর ডিজাইনড অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক পারপাস অর নিড। আপনার নিডের উপর নির্ভর করে এই লিফটটা বানানো হবে। বেসপোক লিফটস আর অফেন ফেভার্ড বাই প্রাইভেট ইউজার হু ওয়ান্ট এলিভেটর দ্যাট আর ডিজাইনড অ্যাকর্ডিং টু স্পেসিফিক নিডস, such as private handicapped user who live in multi-story residence. Bespoke lifts are also called such because the interior design can be custom made. সো কাস্টম লিফট বলতে আমরা যেটা বলছি নামের মধ্যেই বুঝতে পারেন, সেটা হচ্ছে আপনি লিফটটাকে কাস্টমাইজ করতে পারেন। মানে আমার মতো বা আপনার মতো লোক যদি কেউ না হয়, কেউ হ্যান্ডিক্যাপ যদি থাকে, তার স্পেশাল নিডের জন্যে সেই লিফটটা ডিজাইন করতে পারে। ওয়ান অফ দ্য এক্সাম্পল মেবি যে বিভিন্ন ধরনের লিফট আছে যেটাতে আপনি হাত দিয়ে আপনার ফ্লোর প্রেস না করে পা দিয়েও প্রেস করতে পারেন। সেই ক্ষেত্রে বড় বড় সুইচ আপনার ফ্লোর লেভেলে দেওয়া থাকে, আপনি পা দিয়ে প্রেস করলে আপনার লিফট ওই কমান্ডটা অ্যাকসেপ্ট করে। সো এরকম কাস্টম মেড লিফট আপনি বানাইতে পারেন, ইউজ করতে পারেন। এটা রেয়ার, সাধারণত বাংলাদেশে দেখা যায় না। এছাড়াও যারা একটু ইন্টেরিয়র নিয়ে বেশি কি বলবো, যারা একটু ইন্টেরিয়র ডিজাইন পছন্দ করে তারা নিজের মতো ডিজাইন করে নিতে পারে, লাইটিং টাইটিং সহ লিফটের ভিতরটা কীরকম হবে।
সো এরকম কাস্টম লিফট অথবা বেসপোক লিফট এই জিনিসটাও আপনার দেওয়া সম্ভব বাসাবাড়িতে, অলদো ইট ইজ রেয়ার। এরপরে যদি আসি, এখানে যেটা বলা হচ্ছে গিয়ার্ড অর গিয়ারলেস ট্র্যাকশন এলিভেটর উইথ মেশিন রুম। Traction elevator are lifted by ropes which pass over a wheel attached to an electrical motor above the elevator shaft. আচ্ছা, এলিভেটর শ্যাফট বলতে আমি কোনটা বলতেছি? এলিভেটরের জন্যে যে এরকম একটা গ্রুভ তৈরি করা থাকে, এই গ্রুভটাকেই আমি এটাকে শ্যাফট বলতেছি, এলিভেটর শ্যাফট। সো এখন এটা এরকম ওয়্যার দিয়ে থাকে কানেক্ট করা। সাধারণত এখানে 5টা ওয়্যার থাকে। 5টা ওয়্যার থাকলেও এই ওয়্যারগুলি এমনভাবে ডিজাইন করা যাতে আপনার এলিভেটর যদি ফুললি লোডেডও থাকে, একটা ওয়্যার দিয়েই সেই ফুল লোডটাকে সে ক্যারি করতে পারবে। মানে 4টা ওয়্যার যদি আপনার স্ন্যাপও করে যায়, একটা ওয়্যার দিয়েই সে চলতে পারবে এলিভেটর ফুল লোড থাকার ফলে। সো এই ওয়্যারগুলি কি হয়, এটার উপরে সে ফর ইনস্ট্যান্স এই যদি শ্যাফট হয়, এই যদি লিফট হয়, এরকম করে ঘুরে এরকম একটা হুইল থাকে। এই হুইলটা আপনার একটা ইলেকট্রিক্যাল মোটরের সাথে কানেক্টেড থাকে। সো এই মোটরটা আপনি রোটেট করে, এটার মধ্যে বিভিন্ন রিলে ইউজ করে আপনি বিভিন্ন কমান্ড দিয়ে এটাকে প্রোগ্রাম করে দিতে পারেন কোন ফ্লোরে কতক্ষণ থামবে বা লিফটের স্পিড কীরকম হবে। ওকে, they are used for mid and high rise application and have much higher travel speed than hydraulic elevators. আচ্ছা, এই ধরনের এলিভেটরের স্পিডটা একটু বেশি হয় হাইড্রোলিক এলিভেটরের ক্ষেত্রে। হাইড্রোলিক এলিভেটর কি করে, আপনার হাইড্রোলিক পাম্প ইউজ করে। আপনার এরকম হাইড্রোলিক পাম্প থাকে পিস্টন দিয়ে, যেটা দিয়ে আপনি এটাকে লিফটটাকে আপ ডাউন করাইতে পারবেন। আচ্ছা, সো এই লিফটার ক্ষেত্রে এই যে হুইলটা থাকে, এটার এই পাশে একটা কাউন্টার ওয়েট থাকে। A counterweight makes the elevator more efficient by offsetting the weight of the car and the occupants. কার বলতেছি হচ্ছে যেটা হচ্ছে আমার এই যে প্যাসেঞ্জারটা মানে লোকজন ক্যারি করে, এই ইয়েটাকে আমি কার বলতেছি। So that the motor does not have to move as much weight. সো এই পাশে যদি আপনি হুইলের দুই পাশে, এক পাশে কার থাকলো, এক পাশে যদি আপনি কাউন্টার ওয়েট দিয়ে এরকম করে ব্যালেন্স করে দেন, তাইলে মোটরের উপর আপনার টর্কটা কম পড়বে, মোটরের টর্কটা কম পড়বে। Gear traction elevator have gearbox that are attached to the motor which drives the wheel and moves the rope. Gear traction elevators are capable of traveling speed up to 500 feet per minute. The maximum travel distance for a gear traction elevator is 250 feet. আচ্ছা, গিয়ার ট্র্যাকশন এলিভেটর বলতে যেটা বলা হচ্ছে, এই মোটরের সাথে আপনার গিয়ারিং সিস্টেম থাকবে, বিভিন্ন এরকম 2তলা গিয়ার থাকবে। সো এই গিয়ারগুলির মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার গিয়ারের প্রিন্সিপালটা এরকম, দুইটা জিনিস, আপনি এটা টর্ক ইনক্রিজ করতে পারেন অথবা স্পিড ইনক্রিজ করতে পারেন। যদি টর্ক ইনক্রিজ করে তাইলে আপনার স্পিড কমবে, আবার যদি স্পিড ইনক্রিজ করে তাহলে টর্ক কমবে। এটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল কোয়ান্টিটি। সো আপনার যদি কোনো সময় বেশি লোড ক্যারি করতে হয় তাহলে আপনি গিয়ারগুলো ওইভাবে সেট করে দিবেন যাতে টর্ক বা ফোর্সটা বেশি হয়। আপনার স্পিড এই ক্ষেত্রে মুখ্য বিষয় না। আবার যদি লোড কম হয় সেই ক্ষেত্রে আপনি টর্ক কমাই দিয়ে স্পিড বাড়াই দিলেন, তাতে টাইম কম লাগলো। সো এই এলিভেটরের স্পিড দেওয়া আছে 500 feet per minute। এরপরে আপনার গিয়ারলেস ট্র্যাকশন এলিভেটর হ্যাভ হুইল অ্যাটাচ ডিরেক্টলি টু দ্য মোটর। সো এই হুইলটা ডাইরেক্টলি মোটরের সাথে লাগানো থাকে, এর মাঝখানে কোনো গিয়ারিং থাকে না। গিয়ারলেস ট্র্যাকশন এলিভেটর আর ক্যাপেবল অফ স্পিড আপ টু 2000 feet per minute। এই জন্য দেখেন, যেহেতু এখানে গিয়ার আছে, আপনার টর্কটাকে কন্ট্রোল করতে পারতেছেন, সেহেতু আপনার স্পিডটা গিয়ারলেস ট্র্যাকশন এলিভেটর থেকে অনেক কম। And they have a maximum travel distance around 2000 feet,
সো দে আর অনলি চয়েস ফর হাই রাইজ অ্যাপ্লিকেশন। সো যেটা বলা হচ্ছে যে আপনার গিয়ার ট্র্যাকশন এলিভেটরটা সাধারণত আপনার কার্গো ক্যারি করার জন্য বেশি অ্যাপ্লিকেবল। গিয়ারলেস ট্র্যাকশন এলিভেটরটা যেহেতু এটা স্পিড বেশি, এটা প্যাসেঞ্জার এলিভেটর হিসেবেই বেশি ব্যবহৃত হয় এবং হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, যেহেতু এটার আপনার ট্রাভেল ডিস্টেন্সটাও বেশি এবং স্পিডটাও বেশি। সো এই গেল হচ্ছে আপনার দুই ধরনের এলিভেটর। এরপরে যদি আসি, সো এরপর আমরা চলে আসি ডিজাইন অফ এয়ার কন্ডিশনার অ্যান্ড ভেন্টিলেশন ফ্যান। এয়ার কন্ডিশন কোন জায়গায় প্লেস করলে আপনার সবচেয়ে এফিশিয়েন্টলি কাজ করবে সেই পয়েন্টগুলি দেখব এখানে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ডিটারমিনিং দ্য পজিশন অফ এসি in the bedroom is to avoid blast of air coming out of the AC directly that leads to the bed. মানে হচ্ছে এসি এমনভাবে প্লেস না করাই ভালো যেখান থেকে এসির ডাইরেক্ট বাতাসটা আমার বেডের উপর এসে পড়ে। এটার জন্য এসির ডাইরেক্ট বাতাসটা আমাদের ছোটোবেলা থেকে বলা হয়ে থাকে এটা শরীরের জন্য আসলেই অনেক খারাপ। ডাইরেক্ট ব্লাস্ট অফ কোল্ড এয়ার যদি আপনার শরীরের উপর পড়ে এটা আপনার হার্মফুল, এটাতে আপনার নিউমোনিয়া জাতীয় অনেক কিছু হয়ে যেতে পারে। ওকে, no other room furniture should be placed below the air conditioner so that water droplets cannot fall on the furniture and damage it. First of all, water droplet পড়ার পসিবিলিটি যাতে না থাকে সেই বিষয়ে তো আপনার খেয়াল রাখতেই হবে। সেই জন্য আপনার এসির যে ওয়াটার লিকেজ বা কনডেনসেশন যেগুলি হয় সেই ওয়াটারটা যাতে ভালো মতো ডিসপোজ করা যায়, ভেন্ট করে দেওয়া যায়, সেই জন্য ভালো মতো সিল করে দিতে হবে। তারপরেও সিল করার পরেও এই সিলিংয়েরও একটা লংজিভিটি আছে, এই সিলেন্টটারও একটা লংজিভিটি আছে। সো এই সিলেন্টটা মানে সবসময়ের জন্য তো আর কার্যকরী থাকবে না, টাইমের সাথে সাথে এটাও আপনার সিল করার ক্যাপাবিলিটিটা আপনার লোপ পাবে আস্তে আস্তে। সো তখন যাতে কোনো পানি লিক করে আপনার কোনো ফার্নিচারের উপর না পড়ে বা ফার্নিচারের উপর পড়লে কাঠের ফার্নিচার সেটা যাতে নষ্ট না হয়, সেই ক্ষেত্রে এই মানে কি বলবো, ওই যে লিকিং যে আমার কনডেনসেশনটা যেটা বাইরে আমি ভেন্ট করে দিচ্ছি সেটা ডাইরেক্টলি নিচে কোনো আপনার ফার্নিচার না রাখাই ভালো। The air conditioner should be placed in an area where the natural air flow of the space is going to work with the air conditioner and not against. এটা মানে হচ্ছে আপনার এয়ার কন্ডিশন এমন জায়গায় প্লেস করতে হবে যাতে আপনার বাতাসের ফ্লোটা এয়ার কন্ডিশনার এগেনস্টে যাতে কাজ না করে। ফর ইনস্ট্যান্স এখানে একটা এক্সাম্পল আমি দিছি, সেটা হচ্ছে আপনি যদি কোনো এসি আপনার রুমের দরজার ডিরেক্ট সোজাসুজি লাগান, সে ফর ইনস্ট্যান্স আপনার রুমের দরজা এখানে, আপনি এসি লাগাইলেন এখানে, তাহলে এই দরজা আপনি যতবার এইভাবে খুলবেন এবং লাগাবেন ততবার এখানে আপনার এয়ার প্রেশারের পরিবর্তন হবে এবং এয়ারের ডিরেকশনটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আপনার এসিকে 2 গুণ বেশি কাজ করতে হবে রুমটাকে ঠান্ডা রাখার জন্যে। সো সাধারণত দরজা, জানালা এটা ডিরেক্ট সামনে এসি না লাগানোই ভালো। এই জন্য আমরা যেটা করি কি, এসিটাকে একটু হাইটে উপরের দিকে লাগাই যাতে এটা ডিরেক্ট সামনে বরাবর কোনো বাতাস এটার এগেনস্টে কাজ না করতে পারে। ওকে, ইন কেস অফ উইন্ডো টাইপ ইউনিট, টু গেট মোর আউট অফ দ্য এয়ার কন্ডিশনার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যাতে ভালো কাজ করার জন্য সিম্পল প্লেসমেন্ট টু পুট দ্য ইউনিট ইন এ শেডেড উইন্ডো। একটা ছায়াযুক্ত উইন্ডোর মধ্যে আমি এটাতে বসাইতে পারি, অথবা মনে করেন একটা টিন শেড দিয়েও, মানে করুগেটেড আয়রন শিট দিয়ে যদি এটার উপর একটা শেড তৈরি করে দিতে পারি, সে ফর ইনস্ট্যান্স এটা যদি আউটডোর ইউনিট হয় এরকম যদি একটা শেড তৈরি করে দিতে পারি এটার উপরে, তাইলে দেখা যায় কি যে সানের কারণে এই কেসিংটা হিট হয়ে যাওয়ার একটা চান্স থাকে এবং এই বাতাসটা এটার ভিতরে ঠিকমতো কুল করা যায় না। সো এরকম একটা শেড যদি এটার উপর তৈরি করে দেওয়া যায় অথবা কোনো একটা শেডেড প্লেসে যদি আউটডোর ইউনিটটাকে রাখা যায়, তাহলে এসি 30% লেস ইলেকট্রিসিটি খরচ করে সেম অ্যামাউন্ট অফ কুলিং অ্যাচিভ করতে পারে।
এরপরে বলা হচ্ছে এ পাওয়ার সোর্স ইজ রিকোয়ার্ড ফর দ্য এসি, দেয়ার শুড বি অ্যান আউটলেট নিয়ার দ্য এসি। এটা তো আমি আগেই বলছি, প্রত্যেকটা এসির জন্য একটা করে পাওয়ার সোর্সটা রেটিং কী রকম হবে, 15 অ্যাম্পিয়ার, 3 পিন রাউন্ডেড সকেট অর আউটলেট আপনার ইউজ করতে হবে। ইট ইজ বেস্ট নট টু রান এক্সটেনশন কর্ড টু এসি। বেস্ট নট টু রান না বলে আমি একেবারে সোজা সাপটাই বলবো যে এক্সটেনশন কর্ড দিয়ে এসি চালানোর কথা ভুলক্রমেও চিন্তা করবেন না, একেবারে হারামই ধরে নেন। এসির জন্য সবসময় আপনার সাবডিভিশন বোর্ড বা ডিস্ট্রিবিউশন বোর্ড, যেটাই বলেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যেখান থেকে আপনার লাইন টানেন সেটা ডিরেক্ট টানতে হবে। কখনোই ভুলক্রমে এক্সটেনশন কর্ড দিয়ে এসি চালানোর চেষ্টা করবেন না। পোর্টেবল ইউনিট will work best if they are as close to the center of the room as possible. If it is a vented model, then it will require to place the vent pipe out of the window. আচ্ছা, পোর্টেবল এসির ক্ষেত্রে রুমের মাঝামাঝি রাখতে পারলে ভালো, বাট সব সময় তো রাখা সম্ভব না। রুমের মাঝে রাখলে আপনার ভেন্ট পাইপ একটা আছে, সেটা আপনার রুমের মাঝখান দিয়ে নিয়ে জানলা পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে প্লেসিং দিস ইউনিটস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য রুম ক্যান হেল্প রেডিয়েট দ্য কুলিং ইফেক্ট। মাঝখানে রাখলে যেহেতু কুলিং ইফেক্টটা ভালো হলেও সবসময় রাখা পসিবল না, সেজন্য এক সাইডে রাখলেও সমস্যা হবে না। রুমস উইথ সিলিং ফ্যান আর অলসো গ্রেট প্লেস টু position an air conditioner because the ceiling fan will help to circulate the air in the room and make the room cooler. সো আপনার এসি থেকে যদি বেশি ঠান্ডা কম সময়ে পাইতে চান তাহলে এসি আর ফ্যান একসাথে চালাবেন, কারণ এসির ভিতরে একটা ফ্যান আছে, সেই ফ্যানটা কি করে আপনার এসির ভিতরে কুল এয়ারটাকে বাইরে সার্কুলেট করে। সো আপনি যদি বাইরে আরেকটা ফ্যান লাগাই দেন, সো ইট ইজ কোয়াইট এভিডেন্ট যে আপনার বাইরের এই ফ্যানটার ঘোরার কারণে এসি আরও ভালো মতো বাতাস সার্কুলেট করতে পারবে। সো সিলিং ফ্যান যেই রুমে আছে সেই রুমে এসি লাগানো শ্রেয়, ভালো, এবং আমরা তাই করে থাকি। সিলিং ফ্যান ছাড়া একটা রুমের মধ্যে খালি এসি কেউ লাগায় না সাধারণত। এনি প্লেস নিয়ার অ্যান অ্যাপ্লায়েন্স দ্যাট জেনারেটস হিট ইজ নট এ গুড প্লেস টু পজিশন অ্যান এয়ার কন্ডিশনার। ফর ইনস্টেন্স আমি বলি, এবং প্র্যাকটিক্যালি আমার দেখার সুযোগ হয়েছে, একটা ওয়াল দিয়ে সেপারেটেড, এই পাশে আপনার এয়ার কন্ডিশনার, দুইটা রুমের ওয়াল মাঝখানে বলতেছি, এই পাশে আপনার বেডরুম, পাশেই এখানে বাথরুমের সিলিংটা একটু লো করে দেওয়া, এবং এই ফলস সিলিংয়ের মধ্যে এখানে গিজার দেওয়া ছিল। সো কমপ্লেইন আসতেছে যে এসি নতুন কিনলাম ঠান্ডা হচ্ছে না কেন। সো সেই ক্ষেত্রে এই ইয়েটা অ্যাপ্লিকেবল। এই গিজার ইউনিটের হিটের কারণে এই এসি হিট হয়ে যাচ্ছিল বারবার, এবং এসি ঠিকমতো কাজ করতে পারতেছে না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ডিরেক্টলি হিট জেনারেট করে এরকম কোনো ইনস্ট্রুমেন্ট বা এরকম কোনো পজিশনে এসিটা প্লেস করা যাবে না। So, if it is placed near the heat generating device like a stove or a hot water heater, the machine requires to fight an uphill battle. ওই যে কথাটা বললাম, এটারে প্রথমে কি ঠান্ডা করতে হবে, যে হিটটা সে গিজার থেকে পাচ্ছে সেটাকে ঠান্ডা করতে হবে, তারপর আপনার রুমের প্রশ্ন উঠবে, রুম ঠান্ডা করবে। আচ্ছা, মেনি টাইম পিপল ওয়ান্ডার হোয়াই দেয়ার এয়ার কন্ডিশনার ইউনিট কিপস রানিং নন স্টপ ইভেন আফটার রিচিং টু দ্য সেট টেম্পারেচার। আচ্ছা, এই প্রশ্নটা থাকতেই পারে। দে গেট দিস ইস্যু বিকজ দে ইনস্টল দেয়ার ইনডোর ইউনিট নেক্সট টু এ লাইট বাল্ব। If the indoor unit is installed next to a light bulb or any source that generate heat, then the sensor unit might not check the temperature drop due to that heating object. So যে কথাটা বলতে যাচ্ছি যে একেবারে ডাইরেক্ট লাইটের পাশাপাশি এসি না লাগানোই ভালো। বাট এই ক্ষেত্রে এটা বলাও সত্যি যে এই জিনিসটা আপনার ইনক্যান্ডেসেন্ট লাইটের জন্য যত বেশি এফেক্ট করে, আপনার ফ্লোরোসেন্ট বা এলইডি লাইটের ক্ষেত্রে তত বেশি এফেক্ট করে না।
কারণ আমি আগেই পড়ে আসছি আমরা ফ্লোরোসেন্ট এবং এলইডি লাইট টেম্পারেচার ওই সেন্সে জেনারেট করে না। এলইডি লাইট যদি হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, এলইডি লাইটের উপরে আপনি চাইলে এসি লাগাইতে পারেন, কোনো সমস্যাই হবে না। বাট যদি ইনক্যান্ডেসেন্ট বাল্ব হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি আছে, এটা অনেক হিট জেনারেট করে। সেই ক্ষেত্রে কি হবে, আপনার এসির যে থার্মোস্ট্যাট যেটা আছে বিল্ট ইন বা সেন্সর ইউনিট যেটা আছে সেটা ওই বাল্বের টেম্পারেচারটাকে বারবার কম্পেয়ার করা শুরু করবে এবং আপনার রুম ঠান্ডা হয়ে গেছে তারপরও দেখবেন এসি চলতে থাকবে। As a result, it will not be comfortable and will require manual shutdown every few minutes. So এই জিনিসটা হওয়ার একটা পসিবিলিটি আছে। আচ্ছা, নাম্বার 10, it should be high enough for better cooling. This is a simple rule that hot air goes up and cold air comes down at any place. সেটা আমরা সবাই জানি। আমার যে কোনো এয়ারের প্রপার্টি এটা, হট এয়ারের ডেন্সিটি কম হয়, কুল এয়ারের ডেন্সিটি বেশি হয়, সেজন্যে হট এয়ার সবসময় উপরের দিকে যাইতে থাকে আর কুল এয়ার নিচের দিকে আসতে থাকে। সো এসি আপনি যদি নিচে লাগান তাহলে আপনার যত নিচে লাগাবেন তত নিচের দিকে ঠান্ডা হবে, উপরের দিকে ঠান্ডা হবে না। সো আপনি এসি যদি বেশি উপরে লাগান তাহলে কি হবে, সে ফর ইনস্টেন্স আপনি এসি এখানে লাগাইলেন অ্যাজ কম্পেয়ার টু আপনি এসি এখানে লাগাইলেন, তাহলে কি হবে, এখানে যদি লাগান এই থেকে নিচের এয়ারগুলি ঠান্ডা হইতে থাকবে, আর যদি এখানে লাগান তাহলে এই পজিশন থেকে নিচের এয়ারগুলি ঠান্ডা হইতে থাকবে। তাইলে আপনি পার্থক্যটা হয়তো বুঝতেই পারছেন। যদি আপনি নিচু করে লাগান তাহলে এইখানে আপনার গরম এয়ার থেকে যাবে, এটা কুল হইতে টাইম লাগবে। সেজন্য যত উপরে লাগানো ভালো, মানে যত উপরে পারা যায় তত উপরে লাগানো ভালো এসি। If the air condition is installed at feet level then either it will not cool the room at all or it will take a lot of time, যে কথাটা বললাম। If it is installed at a higher position it will do the cooling much quicker manner. এটা বলছে higher position air conditioner unit will also ensure to get proper spacing for duct pipe in easy manner. সো আপনি যদি উপরে যদি লাগান তাহলে এখানে ডাক্ট পাইপ বা আপনার কন্ডেনসেশন রিলিভিং যে পাইপটা আছে সেটা বের করতে আপনার সুবিধা হবে। নিচে লাগাইলে এখানে গর্ত করলে আপনার জিনিসটা দেখতেও খারাপ লাগবে, উপরে যদি লাগান তাহলে সেটা সিল করে দেওয়া যাবে ভালো মতো। এটা সাধারণত লোকজনের চোখে পড়বে না, অ্যাস্থেটিক একটা বিষয় আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস পড়ি, হোয়াট অ্যাবাউট দ্য লোকেশন অফ দ্য এসি কম্প্রেসার ইঞ্জিন। আউটডোর ইউনিটটা কোথায় থাকবে, কোথায় লাগাইলে ভালো? সো জেনারেলি দ্য আউটডোর ইউনিট অফ দ্য এসি ইজ প্লেসড অন দ্য বেডরুম ওয়াল। কোন বেডরুম ওয়ালটা? যেই বেডরুম ওয়ালে আপনার ইনডোর ইউনিটটা থাকবে সেটার খুব কাছাকাছি একটা ওয়ালের মধ্যে আউটডোর সাইডে আপনি আউটডোর ইউনিটটা প্লেস করতে পারেন। Outdoor unit in this position is actually not good because at certain times the vibration of the air compressor unit is heard and it can interfere with sleeping comfort. আচ্ছা, যেটা বললাম যে আপনি বেডরুমের এমন একটা ওয়ালের মধ্যে লাগাবেন, এখানে আপনার ইনডোর ইউনিটটা আছে, এখানে আপনার আউটডোর ইউনিটটা থাকতে পারে। বাট এটাও খেয়াল রাখতে হবে, এখানে যদি আউটডোর ইউনিট থাকে আপনি এখানে বিছনা পাতলে ঠিকমতো ঘুমাইতে পারবেন না, কারণ এটার কারণে এটার অনেক হয়, ভাইব্রেশন হয়, এই ভাইব্রেশনের কারণে এটা ঘর ঘর আওয়াজ হবে। সো আপনার যেই ওয়ালে আউটডোর ইউনিট থাকবে তার অপোজিট কোনো ওয়ালের সাথে যদি আপনি বেড প্লেস করেন তাহলে আপনার কমফোর্টেবলি করতে পারবেন। আচ্ছা, in order to get best result, it is strongly recommended that the outdoor unit should have proper space. If there is a well ventilated space for the outdoor unit, it is easy to get better cooling and comfortable environment from the outdoor unit. সিম্পল বিষয়, আপনার এখানে যদি আউটডোর ইউনিট লাগান তার সামনে ঠিক বরাবর সামনে যদি এরকম ওয়াল থাকে তাহলে এয়ার সার্কুলেশন স্বভাবতই খারাপ হবে। গরম এয়ারটা এখান থেকে বাউন্স ব্যাক করে আপনার এখান থেকে বাউন্স ব্যাক করে আবার এই এসিতেই ঢুকবে, অ্যাজ অপোজ টু আপনার যদি এরকম একটা ডিস্টেন্স থাকে তাইলে এটার মাঝখানে এয়ারটা সার্কুলেট হওয়ার প্রবাবিলিটিটা বেশি হবে। ওকে, এরপরে যাই আমরা
এরপরে বলা হচ্ছে when the outdoor unit is left in direct sunlight it gets heated। এটা শুধু আউটডোর ইউনিট আপনার স্প্লিট এসির ক্ষেত্রেই না, উইন্ডো টাইপ এসির ক্ষেত্রেও একই জিনিসটাই বলা হয়েছে যে ডাইরেক্ট সানলাইটের নিচে না রাখাই ভালো। সেই ক্ষেত্রে এক্সট্রা কাজ করতে হয় এসির কুল করার জন্য, ইলেকট্রিসিটি বিল বেশি হবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে যদি একান্তই না পারা যায়, কোনো শেডেড প্লেস না পারেন, তাহলে একটা টেম্পোরারি করুগেটেড আয়রন শিট বা টিন দিয়ে আপনি একটা শেড তৈরি করে নিতে পারেন। The external unit should be kept in a place where it is least exposed to dust and debris। এখন এই রুলটা সবসময় ফলো করা পসিবল না, যেহেতু আউটডোরে থাকবে, ডাস্ট এবং ডেব্রি হওয়ার একটা পসিবিলিটিও আছে এবং এখানে একটা ট্রেড অফও আছে। আপনি যদি ডাস্ট এবং ডেব্রি থেকে রক্ষা করতে বেশি ক্লোজ স্পেসের মধ্যে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে এয়ার সার্কুলেশন ভালো হবে না। আপনি যদি বেশি স্পেস দিয়ে এয়ার সার্কুলেশন ভালো করতে চান, সেই ক্ষেত্রে ডাস্ট হওয়ার পসিবিলিটিটাও বেশি হবে। সো এখানে এরকম একটা ব্যালেন্স করে আপনার রাখতে হবে। এরপরে চলে আসি এক্সস্ট ফ্যান। Exhaust fans are necessary for spaces such as toilet, kitchen, canteens, godowns to provide required air changes। আচ্ছা, টয়লেট, কিচেন, ক্যান্টিন, গোডাউন যেখানে আপনার বাতাস বদ্ধ আকারে থাকে এবং ড্যাম্পনেস তৈরি করার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে আমরা এক্সস্ট ফ্যান ইউজ করতে পারি। সো নর্মাল ফ্যান আপনার কি করে, এয়ারটাকে সার্কুলেট করে একটা রুমের ভিতরে। এক্সস্ট ফ্যানটা যে কাজটা করে রুমের ভিতরের এয়ারটাকে বাইরে বের করে দেয়, রুমের ভিতরের এয়ারটাকে বাইরে বের করে দেয়। বাইরের কোনো এয়ার সে ভিতরে ঢুকতে দেয় না সাধারণত, রুমের ভিতরের এয়ারটাকে বাইরে বের করে দেয় এবং রুমের ভিতর নতুন এয়ার যাতে অন্য জায়গা থেকে আসতে পারে। সিন্স দ্য এক্সস্ট ফ্যান আর লোকেটেড জেনারেলি ইন দ্য আউটার ওয়াল অফ দ্য রুম, appropriate opening in such wall should be provided right from the planning stage। ওই যে প্ল্যানিং স্টেজ থেকে আপনার এটাকে করে আসতে হবে, ঠিক করে আসতে হবে, যাতে আপনার এইখানে এরকম একটা গ্রুভ কাটা থাকতে পারে যেখানে আপনি ভেন্টিলেশন ফ্যানটা বসাইতে পারেন। দ্য সাইজ অ্যান্ড দ্য আরপিএম, সাইজ আর স্পিড of the exhaust fan will vary according to the application and the volume for which the fan is used। সাধারণত গোডাউনের এক্সস্ট ফ্যানগুলি দেখবেন বিশাল বিশাল হয়, স্টিলের তৈরি হয়। সেই ক্ষেত্রে আপনার বাসার টয়লেটের এক্সস্ট ফ্যান দেখবেন ছোট হবে, 1 ফিট বাই 1 ফিট, সেটা প্লাস্টিকের তৈরি হবে এবং ওরকম কোনো রাগেড কনস্ট্রাকশন হবে না। ইন সাম অ্যাপ্লিকেশন সাচ এজ সাম ইন্ডাস্ট্রি, বিগ সাইজ গ্যাস জেনারেটর রুম, এই ক্ষেত্রে আপনার বড় এবং হাই আরপিএম এর এক্সস্ট ফ্যান দরকার। In all cases, appropriate type of fan need to be chosen and appropriate arrangement need to be made so that rain water cannot get inside the room। Exhaust fan ইউজ করার এই একটা সমস্যা, এটা আপনার বাইরের থেকে ভিতরে বাইরে থেকে ভিতরে রেইন আসার একটা রাস্তা তৈরি করে দেয়। সেই ক্ষেত্রে আপনি যেটা ইউজ করা হয়, সে এরকম যদি এক্সস্ট ফ্যান হয়, এই হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানটা, এটা একটা সাইড ক্রস সেকশন দেখতেছি, এরকম ভেন্টিলেশন ভালভ থাকে। তো আপনার যখন এক্সস্ট ফ্যানটা চলে, এই ভালভটা সাধারণত এরকম ক্লোজড অবস্থায় থাকে। যখন এক্সস্ট ফ্যানটা চালু হয়, এখান থেকে বাতাসটা ভিতর থেকে বাইরে যায়, এই ভালভটা এরকম করে আস্তে করে খুলে যায়। আবার যখন রেইন হওয়ার একটা পসিবিলিটি থাকে, আপনি এক্সস্ট ফ্যানটা বন্ধ করে দিলে এটা আবার আস্তে করে নিচে নেমে এভাবে বন্ধ করে দেয়। সো আসেন দেখি পয়েন্টগুলি কি কি আছে এক্সস্ট ফ্যান লাগানোর। Choosing the location for the bathroom exhaust fan involves two practical issues: where the fan will most easily accomplish its mission and where the ductwork can be run most efficiently। সো বাথরুমের ক্ষেত্রে যেই জায়গাটাতে আপনার ফ্যান লাগাইলে সবচেয়ে এফিশিয়েন্টলি বাথরুমের ভিতর যে ব্যাড ওডর বা ব্যাড স্মেলটা আছে সেটা করে নির্গত করে দিতে পারে, সেই জায়গা লাগানোই ভালো। এবং ডাক্টওয়ার্ক, সেই জায়গায় আপনার ডাকটা ক্রিয়েট করতে হবে যেই জায়গায় আপনার ভালো মতো জিনিসটা এক্সস্ট ফ্যানটা আপনার বসানো যায় আর কি। এরপরে যাই, এরপরে বলা হচ্ছে দ্য গোল অফ দ্য এক্সস্ট ফ্যান ইজ প্রাইমারি রিমুভ ওয়েট হিউমিড এয়ার দ্যাট কজ মোল্ড অ্যান্ড ময়েশ্চার। ওই যে
ইয়াটা বললাম যে ড্যাম্পনেস দূর করার জন্য এটা বেশি তো ব্যবহার করা হয়, এবং বাথরুম, গোডাউন এই সমস্ত এরিয়া যেহেতু সাধারণত ওয়েট থাকে বা ড্যাম্প থাকার একটা পসিবিলিটি থাকে, এই জায়গাগুলিতে আমরা এক্সস্ট ফ্যান ইউজ করি। So the fan should be located in an area of the bathroom that is exposed to the most moisture, that is usually over the bathtub or the shower. সো এই যে পজিশনের কথাটা বললাম, যেই জায়গাটা সবচেয়ে বেশি ময়েস্ট হবে সেই জায়গাটাই এয়ার ভেন্টিলেশন ফ্যানটা সেই জায়গাটাতেই সেটা কাছাকাছি লাগানোই ভালো। সাধারণত বাথরুমের ক্ষেত্রে যেটা বাথটব অথবা শাওয়ারের কাছাকাছি লাগানো যেতে পারে আর কি। The bathroom exhaust fan should be located so that the duct has the shortest and the most direct route to the roof or wall vent. আচ্ছা, ভেন্টিলেশন ফ্যান অথবা যে এক্সস্ট ফ্যানের কথা বলতেছি, এটার যে বাতাসটা যেটা সে এক্সস্ট করে সেটা আপনি দুইভাবে বের করে দিতে পারেন। একটা হচ্ছে ডাইরেক্টলি যদি আপনি ওয়াল মাউন্টেড করে লাগায় দেন, এরকম ওয়ালের মাউন্ট করে যদি লাগাই দেন তাইলে তো আর ডাক্টের প্রয়োজন হইল না। আদার দেন দ্যাট, যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল কোনো ইয়েতে থাকেন বা হাই রাইজ কোনো বিল্ডিংয়ের কথা চিন্তা করেন, তাইলে আপনার এরকম একটা ডাক দিয়ে এটাকে ডাইরেক্ট টপ ফ্লোরে নিয়ে যাওয়া হয় এবং ছাদ দিয়ে এটাকে বের করে দেওয়া হয়। সো এই ক্ষেত্রে বলা হয় যে ইটস বেস্ট ইফ দ্য ফ্যান unit is within 6 feet of the exterior of the vent cap, where all the moist air escapes to the outdoors by the mean of the straightest route possible. সো এই ভেন্টের 6 ফিটের মধ্যেই ফ্যানটাকে রাখা উচিত, ফ্যানের এক্সটেরিয়র ভেন্ট ক্যাপটা। সো এই যদি ভেন্ট ক্যাপ হয়, এটা 6 মিটারের মধ্যেই ফ্যানটাকে রাখা উচিত, যাতে একটা স্ট্রেইট ওয়ের মধ্যে দিয়ে বাতাসটা শর্টেস্ট পাথ দিয়ে বের হয়ে যেতে পারে। লঙ্গার ডাক্ট যত বেশি হবে ফ্যানটা তত কম ইফেক্টিভ হবে, বাতাস তত ভিতরের দিকে স্কেপ করার পসিবিলিটি বেড়ে যায় আর কি। We can terminate the duct through the roof or gable wall or even down through a যে কথাটা বলতেছিলাম, we can terminate the duct through the roof or gable wall or even down the soffit. আচ্ছা, গেবেল ওয়াল কি, সফিট কি আপনারা খুব ভালো মতোই জানেন, তারপরে একটু রিক্যাপ করার জন্য, গেবেল ওয়াল হচ্ছে এরকম ট্রায়াঙ্গুলার রুফ যদি ইউজ করেন, এই যে একটা ওয়াল থাকে ট্রায়াঙ্গুলার শেপের ওয়াল, সো এই ওয়াল দিয়ে আপনি করতে পারেন। আর সফিট হচ্ছে আপনার এই এক্সটেন্ডেড পার্টটা, এই পার্টটা দিয়েও, যেটা আপনার এরকম বাসাতে এক্সটেন্ডেড আকারে থাকে, এই জায়গাটা দিয়েও আপনি এটাকে টার্মিনেট করে দিতে পারেন, যে আপনার যদি ডাক্ট সিস্টেম ইউজ করেন আপনার এক্সস্ট ফ্যানের। বাট উই শুড অ্যাভয়েড ভেন্টিং থ্রো ওয়ালস বিলো দ্য সফিট। সো এই সফিটের নিচের যে ওয়াল সেটা দিয়ে ভেন্ট না করাই ভালো, যদিও করে থাকা হয়, আমাদের যেহেতু পারপাস সাফাইস করে সেহেতু করলেও করা যাইতে পারে। আচ্ছা, for an exhaust fan to perform at maximum efficiency, it is vital that the exhaust fan has access to balanced airflow. Balanced airflow থাকতে হবে, বুঝতেই পারতেছেন। This means that the volume of air being exhausted by the fan must be matched by that of the flowing into the room. আচ্ছা, ওই যে ব্যালেন্সড এয়ার ফ্লো হইতে হবে, কারণ যদি আপনি বেশি বাতাস এক্সস্ট করে ফেলেন তাহলে ভিতরে এয়ার একটা সাফোকেশন হওয়ার একটা প্রবাবিলিটি থাকে, তাইলে সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ এয়ার যাতে ভিতরে ঢুকতেও পারে সেটার ব্যবস্থাও রাখতে হবে। দ্য বেস্ট সোর্স অফ দিস ইনফ্লোয়িং এয়ার ইজ ফ্রেশ এয়ার, আইদার থ্রু উইন্ডো, ভেন্ট অর গ্রিল। সো এই ফ্রেশ এয়ারটা কোত্থেকে আসে, আমি তো বলছিলাম আগে থেকে, এয়ার ভেন্টিলেশন থেকে তো আসে না, এটা তো এক ডিরেকশন আপনার বাতাস ফ্লো করে। সো এয়ারটা আসবে হচ্ছে আপনার উইন্ডো, যে কোনো ভেন্ট অথবা গ্রিল থেকে, ওর এক্সটেরিয়র ওয়ালের মধ্যে কোনো যদি গ্রুপ কাটা থাকে এই দিক দিয়েও আসতে পারে। It's important to the position of the exhaust fan opposite to the source of inflowing air to encourage cross breeze, that is essential to clear vapor and odors. আচ্ছা, এসির ক্ষেত্রে যেটা করা উচিত না, এয়ার ভেন্টের ক্ষেত্রে সেটা করলে সবচেয়ে বেস্ট। ফ্যান যদি এরকম হয় তাহলে ফ্যানটাকে এমন পজিশনে
রাখা ভালো, ঠিক অপোজিং টু দ্য আমার ইনফ্লোয়িং এয়ার। তাইলে কি হবে, এখানে একটা ক্রস ব্রিজ সৃষ্টি হবে, এটা আপনার এদিকে যাচ্ছে, এটা আরও টেনে এদিকে বের করে দিচ্ছে। সো এখানে দেখবেন বাতাসের স্পিডটা অনেক বেশি হবে, সেই কারণে কি হবে, এয়ার মানে ভেন্টিলেশন প্রসেসটা, আপনার এক্সস্টশন প্রসেসটা ভালো মতো কাজ করবে। ইট ইজ ইম্পর্টেন্ট নট টু পজিশন অ্যান এক্সস্ট ফ্যান টু ক্লোজ টু এ ডোর or a window, as this will provide air circulation at the door or window but have little or no effect on rest of the room. আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে এক্সস্ট ফ্যান দরজা আর জানালার কাছাকাছি না রাখাই ভালো। কারণ কি, যদি দরজা জানালার কাছাকাছি রাখেন তাইলে দরজার জানালার সার্কুলেশনটা করবে, বাকি রুমের সার্কুলেশনের কথা আর তার মাথায় থাকবে না। Okay, for ventilation of bathroom with a shower, it's recommended to use a ducted roof-mounted exhaust fan. Ducted roof-mounted exhaust fan use করতে পারলে ভালো, না ইউজ করতে পারলেও সমস্যা নেই। This allows the extra grill to be installed directly above the shower for maximum efficiency. ডাক্ট ইউজ করলে সুবিধা হয় হচ্ছে আপনার এই যদি শাওয়ার হয়ে থাকে তাহলে এটার উপরে আপনি যদি গ্রিলটা ইউজ করেন, এক্সট্রা গ্রিলটা, তাহলে এখানের যে ময়েশ্চারটা ক্রিয়েট হবে এটা ডাইরেক্ট উপরে চলে যাবে, ড্যাম্প এয়ারটা। এবং এটার কারণে কি হয়, ইলেকট্রিক্যাল সেফটি, আচ্ছা সরি যেটা বলছিলাম, দিস অ্যালাউজ এক্সট্রাক্ট গ্রিল টু বি ইনস্টল ডিরেক্টলি অ্যাবভ দ্য শাওয়ার ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি whilst maintaining electrical safety with the fan being remote away from the water spray. সো এখানে যদি গ্রিলটা থাকে আপনি ফ্যান অনেক উপরে লাগাইলেও কোনো সমস্যা নাই, আপনার বাতাসটাকে টেনে বের করে দিবে এবং এটা উপরেও থাকলো, ঠিক শাওয়ারের উপরেও থাকলো, ভালো মতো ময়েস্ট এয়ারটা টানও দিল। এবং ফ্যান যদি ডাক্ট টাইপ হয়ে থাকে তাহলে অনেক উপরে লাগান, তাহলে ময়েস্ট এয়ারটা এটার মধ্যে ওয়াটার স্প্ল্যাটের উপরে যায়, ফ্যানটাকে নষ্ট করবে না। সো এটা একটা পসিবিলিটি হইতে পারে। সো এই ছিল আমার ডিজাইন অফ এয়ার কন্ডিশনার অ্যান্ড ভেন্টিলেশন ফ্যান। সো আজকের মানে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, কি করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস, ম্যাক্সিমাম এই জিনিসগুলিই ছিল। সো আশা করি একটা বেসিক আইডিয়া হয়েছে যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলি, ফিক্সচারগুলি কিভাবে লেআউট করা দরকার, কিভাবে লেআউট করতে হয়। সো if that is the case, এখানেই আমাদের স্টপ করা উচিত আজকের লেকচার। সো এরপরে একটা জিনিস বলে রাখি, এরপরে হয়তো আমি আর ক্লাস নিব না, এরপরের ক্লাসগুলি কর্নেল জুবায়ের স্যার কন্টিনিউ করবে। সো আমার পার্টের থেকে আমি যেই জিনিসগুলি পড়াইলাম সেগুলি একটু রিক্যাপ করে দিই। আমরা পড়ছি হচ্ছে ডিসি সার্কিট পড়ছি, এরপরে এসি সার্কিট পড়ছি, এরপরে আমরা পড়লাম হচ্ছে ওয়্যারিং, এবং ফাইনালি পড়লাম হচ্ছে ফিক্সচার। সো এই 4টা টপিক আমি পড়ানোর চেষ্টা করছি। কারো কোনো যদি প্রবলেম থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি গুগল ক্লাসরুমে, আপনারা কোয়ারিগুলি লিখতে পারেন অথবা ইমেল করতে পারেন। ফোন নম্বরও আছে সিআরের কাছে, তার কাছে কালেক্ট করে আপনার ফোন নাম্বার দিয়ে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ and goodbye all.